2, আচ্ছা। 3 আম দর্শকদের সবাইকে স্বাগতম অন্যদৃষ্টি পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে। আমরা আজকে কথা বলতে চাচ্ছি সাম্প্রতিক সময়ের অন্যতম একটি হট টপিক যেটা নিয়ে সারা বিশ্বই মোটামুটি আলোচনা হচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ বা সংঘাত চলছে, আজকে সেই সংঘাতের প্রায় ৯ম দিন চলছে। ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে এই ঘটনা শুরু হয়ে আজকে আমরা যখন রেকর্ড করছি মার্চের ৮ তারিখে প্রায় ৯ দিন ধরে এই যুদ্ধ চলমান আছে। দুই পক্ষই একে অপরকে আক্রমণ করছে এবং গালফের বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে কিছুটা। তো আমরা সেসব নিয়েই আজকে বিভিন্ন তথ্যভিত্তিক আলাপ আলোচনা করব এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছে অন্যদৃষ্টি পডকাস্টের আরেকজন হোস্ট আহমেদ। সো আমরা আপনাদের কাছে যাব, আমাদের কাছে প্রথমেই শুনবো এই যুদ্ধের ওভারভিউ সম্পর্কে, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুটা কথা। তো আহমেদ, যদি দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করো আজকের এপিসোডের আলোচনা। আমরা দেখছি যে ফেব্রুয়ারি ২৮ তারিখে যে আম ইরানের সাথে যে এই বোমিং ক্যাম্পেইন যে শুরু হয়েছে ইউএস এন্ড ইসরায়েল অ্যালাই বোমিং ক্যাম্পেইন। সো এটা ফার্স্ট অফ অল মানে আমরা কি ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড নিয়েও কথা বলার আগে আমি বলি যে এটা দিস ইস বিন মেনি ইয়ার্স ইন দ্য মেকিং। হুম, হুম, মানে অনেক, ডেফিনিটলি, অনেক ডেফিনিটলি। বছর ধরেই শুনে আসছি যে এই বছর ইরানকে অ্যাটাক করতে পারে, এই বছর ইরানকে অ্যাটাক করতে পারে। ইনফেক্ট আমাদের থেকেও যারা আরো একটু সিনিয়র-টিনিয়র আছে আরেকটু যদি ওল্ডার জেনারেশন এর কথা বলি, তারাও বলে যে তারাও শুনেছিল যে 70s এর দিকে হুম, 1979 হুম, হুম। রেভলিউশন এর ইমিডিয়েটলি পরে জিমি কার্টারের গভর্নমেন্ট they were considering attacking Iran, হ্যাঁ, হ্যাঁ, and হ্যাঁ। which actually didn't happen. So that's like 40 plus years in the making. হুম, So হুম, হুম, হুম। 46 years to be exact. So এই বছরই কেন হলো বা কি জন্য হলো? There was a lot of connections, there was a lot of missing points, lot of confusions আছে তো আমাদের সবার মাঝে আচ্ছা, আচ্ছা। এগুলো নিয়ে। হ্যাঁ, গত তো বছরও তো আমরা একটা দেখলাম যে গত বছর ১২ হুম, দিনব্যাপী যে একটা ছোটখাটো এই যুদ্ধের মহড়া হিসাবে কি সেটা দেখা যায়? যে ওইটাই বেসিক্যালি একটা মহড়া ছিল। ওখান থেকে আস্তে, আস্তে আজকের এইবারের পরিস্থিতিতে আগাইলো। তোমার কাছে কি দেখলা মনে হয়? I I doubt it. I doubt it. আচ্ছা, আচ্ছা। So ওইটা সেপারেট um ইভেন্ট ছিল আরকি। হ্যাঁ, ওরকম। ওইটা হলে গিয়ে মানে যেভাবে ওইটাকে দেখানো হয়েছে এট লিস্ট হলে গিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে দ্যাটস ইট, দ্যাটস দ্য এন্ড অফ ইট। তাদের সাথে নিউক্লিয়ারের যে চুক্তি-টুক্তি করার কথা, তাদেরকে হুম, হুম, যে হুম। ওয়েপন গ্রেড ইউরেনিয়াম আ ব্যা বন্ধ করার আ কথা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। they were like না আমরা আমাদের ওই ক্যাম্পেইন এ we got 100% সাকসেস। তারা আর কখনোই পারবেন। তো আচ্ছা, আচ্ছা। আ আ এ the whole thing got back into spotlight again যে ইরানে যে প্রোটেস্ট শুরু হয়েছিল। তো ইরানের প্রোটেস্টে এখন ইরানি গভর্নমেন্ট সাইড দেন আবার অন্যান্য যদি ওয়েস্টার্ন মিডিয়া সাইড থেকেও যদি ধরা হয় অনেক মানুষজন মারা গেছে। তো ইভেন ইরানি গভর্নমেন্ট সাইডেও যদি আমরা কনসিডার করি সেটাতে প্রায় লাইক আপ টু 4-5,000 প্রোটেস্টার। আরেকটা সাইড বলে যে আপ টু ৩০,০০০ প্রোটেস্টার হ্যাঁ, 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 মারা হ্যাঁ। যায়। তো এখন এই সময়টাতেই যে অ্যাটাক করা হইছে এটাতে অনেককেই they are trying to connect the dots that আচ্ছা এরকম একটা অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট হইছে তো রেজিমে চেঞ্জ করার জন্য we can actually try to do it. But হুম, হুম। the confusing part is that just before মানে ফেব্রুয়ারি মাসের পুরোটা নিউজ সাইকেলে যদি ইরান আর ইউএস এর নিউজ সাইকেল যদি আমরা দেখি তো দেখা যাচ্ছে হলো গিয়ে ইরান was actually bulging in. They were like giving up. তারা যা বোঝা যাচ্ছিল যে তারা হলে গিয়ে they were ready to give up uranium investment. তারা কারণ হলে গিয়ে তাদের উপর ওমানে কিন্তু যে ওই যে ওমান অর্থনৈতিক চাপ বা অন্যান্য তাদের যে জীবনযাপনের জন্য সাধারণ যেসব জিনিস-টিনিস লাগে, যেমন আমরা রেকর্ড করার আগে কথা বলছিলাম, তুমি এই হুম, প্রসঙ্গে বলছিলা যে পানি যেমন একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে ইরানে। এই পানির ধরনের একটা তারপরে ওদের যে অর্থনৈতিক কি বলবো, ওদের যে টাকা, সেই টাকার ভ্যালু প্রায় 0 ইন অলমোস্ট ইকুয়াল ইন টার্মস অফ ডলার। জিরো তো এই ব্যাপারগুলো তো এখানে মানে কাজ করছে অনেকটা অবশ্যই। হ্যাঁ। তো এ economically মানে Iran has been devastated by sanctions. হুম, হুম, ওকে, হুম, হুম। ওবামা অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে ইরানে একের পর এক স্যাংশনস দেওয়া হয়েছে। অ্যান্ড ইরানের যে ইকোনমি যে ফার্স্ট টাইম তাদের যে তাদের ডলার এগেইনস্ট এ যে ইরানি রিয়ালের ভ্যালু যে এরকম হরিবলি ডিক্লাইন হইছে, ওটা হুম, হলো হুম, গিয়ে হুম। স্টার্টেড ফ্রম ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ ওবামা। তো এরপর থেকেই তাদের they never were able to make a comeback in economically. তারা হলো গিয়ে গভর্নমেন্টেরই অনেকটা
দোষ আছে, but then we're never able to recover from that. So it's a continuation as well. তো ক্লাইমেট চেঞ্জ বা অনেক কিছুর কারণেই লাস্ট ইয়ার ওয়াজ ওয়ান অফ দ্য হটেস্ট ইয়ার ইন ইরান। তো হুম, হুম, অনেক যে রিজার্ভার আছে, এই কারণেও তাদের যে অ্যাকুইফায়ার্স মানে পানি রীতিমতো পানির সাপ্লাই নাই। তো তেহরান হুম, থেকে হুম। অনেক মানুষকে গত কয়েক মাসে চলে যেতে হয়েছে। তেহরান আচ্ছা, আচ্ছা। বলতে তেহরানের কোনো পানির সাপ্লাই নাই বলেই। তো এটাও একটা রোল প্লে করছে। মানে প্রোটেস্ট ইট জাস্ট সাডেনলি ডিডন্ট হ্যাপেন। এখানে আপনি ইয়েতে যদি দেখেন জিওগ্রাফিক্যাল যেটা দেখা যাচ্ছে, এমনি আমি একটা জিনিস বলে নেই। ইরান ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট মাউন্টেইনাস হুম, হুম, কান্ট্রি। হুম, হুম, হুম। তো এখানে বলতে গেলে এখানে প্লেনের আরেকটা খুবই জিনিস আমি এড করি যে হচ্ছে তোমার এইটা নিয়ে এই গ্রাফিক্স নিয়ে হয়তো মন্তব্য শুনবো এরপরে। যে আমরা ছোটবেলায় মনে হতো যে ইরান মনে হয় অনেক দূরে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো হচ্ছে আমাদের কাছে। মানে সৌদি বা কুয়েত, কাতার, বাহরাইন। কিন্তু আসলে একটা রিয়েল ম্যাপে গেলে দেখা যায় যে হচ্ছে বরং ইরান হচ্ছে বাংলাদেশের কাছে রাদার দেন হচ্ছে সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন এদের চাইতে। এটা অনেকেই হয়তো জানে না বা খেয়াল করে নাই হয়তো। কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে ছোটবেলায় সেরকমটাই জানতাম। হুম, হ্যাঁ, তুমি ইরানের জিওগ্রাফি নিয়ে ইরান কিছু ইজ বলছিলা। রাইট অ্যাক্রস। হুম, হুম। I don't know, এই সেখানে irrelevant একটা ইনফরমেশন হয়ে যেতে পারে। না, না, আমাদের যে যেমন অরিজিন দেখাই না, ইরান না, ম্যাপ। আমি একটা ইনফরমেশন যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অরিজিন আছে এটা অ্যাকচুয়ালি ট্রেসেস ব্যাক টু ইরান, যে আরিয়ান অরিজিন বাংলাদেশের হুম, থেকে হুম, 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 অরিজিন হুম। বলে ইন্দো আরিয়ান। তো we actually originated from Iran and things like that. Anyways, তো হ্যাঁ, ইন্ডিয়া ইজ রাইট অ্যাক্রস। ইন্ডিয়া মানে ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান, সরি আফগানিস্তান, হ্যাঁ। ইরান, হ্যাঁ। তো তারা হলো গিয়ে নট অনলি দে শেয়ার দ্য বর্ডার উইথ দ্য মিডল ইস্ট, মোস্টলি ইরাকের সাথে। তারা হলো গিয়ে ডিরেক্টলি আফগানিস্তান, পাকিস্তানের সাথেও হলো গিয়ে বর্ডার আছে। বর্ডার শেয়ার করে। হুম, হুম, তো আমি হালকা আরেকটা ব্যাকগ্রাউন্ড এর সাথে আরেকটা জিনিস এড করতে চাই যে রিসেন্ট যে ইনসিডেন্ট গুলো হয়েছে সেটার উপর বেস করে যে ফেব্রুয়ারিতে যদি আমরা ফলো করি, আ আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান কাইন্ড অফ ওয়েন্ট ইনটু আ ফুল ব্লোন ক্ল্যাশ। হুম, 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 মানে হুম। ডেফিনিটলি আমরা আফগানিস্তানকে দেখলাম। পাকিস্তান হলে গিয়ে ব্লেম করছিল যে বিভিন্ন যে একটা জায়গায় অ্যাটাক করা হয়েছিল হুম, পাকিস্তানের হুম, হুম। কান্ট্রির ভিতরে। তো এইটার উপর বেস করে পাকিস্তান লঞ্চড এয়ার স্ট্রাইকস অ্যান্ড আদার থিংস, মানে আ আফগানিস্তানের উপর। আফগানিস্তান লস্ট আ গুড নাম্বার অফ সোলজার্স অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান। সো দিস সিমস লাইক আ পারফেক্ট টাইমিং কজ মানে এই chaos একটা তৈরি করার জন্য। কারণ while these 2 countries are busy, so ইরানেরও একটা বিগেস্ট কনসার্ন হচ্ছে গিয়ে ওই আ ইস্টার্ন বর্ডার। কারণ ইস্টার্ন বর্ডার তারা হলে গিয়ে একটা সময় খুবই আনপ্রটেক্টেড রাখার কারণেই তাদের হলে গিয়ে ওয়ান অফ দ্য ডিভাস্টেটিং অ্যাটাক হয়েছিল। যেটা হুম, 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 আফগানিস্তানের একটা গ্রুপ আছে তারা হলে গিয়ে আ ক্লেইম করেছিল ওই অ্যাটাকটা। তো হুম, এইটাও হলে গিয়ে তাদের একটা কনসার্নিং বিষয় যে এই ফ্যাক্টটা। তো the এর timing was kind of right. আমি হুম, এই হুম, তো বুঝতে পারছি। বলতে পারি। এরপরে যেমন ওই যে আমরা যে গ্রাফিকটা দেখছিলাম যে ওদের হুম, হুম। অ দেশেও মনে হয় একটা বড় অংশই আসলে অনেকটা পাহাড়ি অঞ্চল এবং কিছুটা মরু অঞ্চল। এই ২ টার সংমিশ্রণ। সেটা আমরা যেমন ম্যাপে এরকম দেখলাম আরকি। তো এখানে হুম, আমরা আরো কিছু ইনফরমেশন দেখতেছি যে ওদের ইরানে যেমন লিটারেসি রেট প্রায় 90% এর মতো, পপুলেশন হচ্ছে ৯.৫ কোটি এরকম, পৃথিবীর ১৭তম আ রাষ্ট্র পপুলেশন। এবং এই পপুলেশন গুলাও হ্যাঁ, হচ্ছে আবার যেমন ওদের বেশ কিছু সেন্টার আছে, সেন্টার কেন্দ্রিক আরকি মোটামুটি যেটা হয় ক্যাপিটাল কেন্দ্রিক। যেমন তেহরান, তারপরে হচ্ছে আম তেহরান, সিরাজ, তারপর তাবরিজ, এগুলা হচ্ছে বা মাশহাদ, এগুলো হচ্ছে একটা বড় রিজিয়ন আরকি। আমরা যেমন হুম, ইয়েতে দেখি এখানে যেমন পপুলেশনের ডেনসিটি গুলো দেখা যাচ্ছে। যেখানে যে বেশি করে সবুজ এই অংশগুলাতে হচ্ছে বেসিক্যালি লোকজনের ঘনত্ব বেশি আরকি। তো হ্যাঁ। এই আর এই পপুলেশন বা ইউজুয়ালি জিওগ্রাফি কথাটা কেন আনলাম? যে আমরা এটা এরপরে আস্তে, আস্তে যখন দেখব যে আসলে কোথায় আক্রমণগুলো করা হচ্ছে, মানে প্রত্যেকটা দেশেই এগুলোর এইগুলোর একটা আমরা বিস্তারিত আইডিয়া দেখব হবে। আস্তে, আস্তে। হুম, হুম। হুম। তো এর মধ্যে তো আমরা পপুলেশনের ব্যাপারে আরেকটা আরেকটু জিনিস বলতে চাই যে হলো সরি। গিয়ে যে ইটস অলসো আ multiracial country. তো হুম, 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 আ হুম, হুম। অনলি আমরা যেটা জানি যে হলো গিয়ে ইরানের লোকজনকে আমরা পার্সিয়ান বলে চিনি, ফার্সি বলে চিনি, হুম, হুম। পার্সি। তো আ only 50% of the population is Persian. তো it is actually a multiracial country. So আচ্ছা, আচ্ছা। majority population ও আছে Kurds. Kurdsরা বেসিক্যালি দ্যা বিদ্রোহী একটা গ্রুপ। সো হুম, আবার হুম, হুম। ইন্টার এই ৬০ পপুলেশন, শিয়া পপুলেশন ও যদি এখানে দেখান আপনি,
হুম, হুম, হুম। ইরান অফকোর্স মেজরিটি একটা অফকোর্স ইরান মেজরিটি। তো ইরাকেও হলো গিয়ে মেজরিটি একটা আম আ পপুলেশন শিয়া 65 থেকে হ্যাঁ, 70% হচ্ছে হ্যাঁ। তারা অ্যান্ড শিয়া অধ্যুষিত। ইভেন ইন্টারেস্টিংলি আজারবাইজানের প্রায় ৭০ থেকে ৭৫% মানুষও হচ্ছে শিয়া ধর্মাবলম্বী। অনেকেই হয়তো জানেন না আরকি যে আজারবাইজান যে একটা মুসলিম রাষ্ট্র এবং তাদের একটা বড় অংশ এদের। ইভেন এই যে সবচেয়ে আমরা বড় ইয়েটা দেখি যেমন সিমিলার ওয়েতে বাহরাইনে প্রায় হুম, 65-70% হচ্ছে শিয়া পপুলেশন আছে। তো একইভাবে কুর্দিশ পপুলেশনদের ম্যাপ দেখলেও আমার ধারণা দেখা যাবে যে কুর্দিশ পপুলেশনরাও হচ্ছে এরকম এদের আশেপাশের দেশগুলোতে বেশ ছড়ায়-টড়ায় আছে। এই তো আম আর ইয়ের কথা যেটা বলছিলা তুমি কি বলবো যে জনসংখ্যার যে আ পা কি বলবো মাল্টি রেশিয়াল হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাপার So, সেটার যে একটা so প্রভাব আছে। it may not be মানে 90% may be Shia. Okay, হুম, the হুম, 90% okay, but it's actually a multiracial country. So there's a lot of race. So ওইজন্য একেকটা রিজিওনালিও যে হলো গিয়ে বলা যায় এক্সেপ্ট তেহরান যে হলো গিয়ে একেক রেসের লোকজন একেকটা এরিয়াতে থাকে। It's kind of different. Like it's not like mixed races. So একেকটা রিজিয়ন একেকটা এরিয়ার লোকজন ওইভাবে কন্ট্রোল করে বা ওইখানে মেজরিটি ওইভাবে। হুম, হুম, তো হুম, শিয়ার সাথে যেটা একটা ইনভলভমেন্ট আমি আরেকটা জিনিস বলতে চাই যে হলো গিয়ে we should not see it as a মানে some country একটা খুব মানে একজন আমি ওইভাবে পজিটিভ নেগেটিভ এটার ব্যাপারে কোনো মন্তব্য নাই। তো একটা কান্ট্রির লিডারকে বা de facto লিডারকে হলো গিয়ে আরেক কান্ট্রি কিছু করছে, ক্ষতি হুম, করছে। হুম, বাট the guy is actually known as a আমি যেহেতু শিয়ার টপিক আছে, সো শিয়ারা তাকে স্পিরিচুয়াল লিডার হিসেবেও কনসিডার করে। হুম, So হুম, it's aligned with not only Iran's ideology মানে আইডেন্টিটির সাথে এটা শুধু রিলেশন নাই। আ শিয়া বিলিফ এর সাথেও এটার রিলেশন আছে। তো হুম, হুম। কার্ডিশ প্রেজেন্ট এ যেটা দেখেছেন। হ্যাঁ। ইন না ওই শিয়া বা ইয়ার ব্যাপারে যেটা বলছিলেন আরকি হ্যাঁ, যে হ্যাঁ, ওইখানে একটা ব্যাপার আছে। ওইটাই বলো। আমি হচ্ছে রিলেভেন্ট ছবি নিয়ে আসবো একটু পরে। আরেকটু সময়। আচ্ছা। তো এ এমনিতে এমনিতে হলে গিয়ে এখন ওয়ার যেই পজিশনে আছে যে আজকে হলে গিয়ে আমরা রেকর্ড করছি। ৯ম আজকে দিন। হলে গিয়ে আম ই হ্যাঁ, অলমোস্ট আ ১০ দিন ১২ দিন হইছে? ৯ম দিন হয়ে ১২ গেছে। দিন? মানে ৯ টা দেশ। ৯ম দিন, আচ্ছা। ৯ম দিন সরি। আ ফেব্রুয়ারি ৮ হ্যাঁ। তারিখে আমরা করছি এটা। সরি মার্চের ৮ তারিখে। তো এইটাতে তাইলে সো আমি আস্তে, আস্তে যেমন এখন পর্যন্ত আমরা কোথায় আ আক্রমণ দেখছি বা কোন ইয়েগুলাতে দেখছি হুম, এগুলা যে ইয়ে করি। যেমন এই ইরানের আশেপাশে যে জায়গাগুলাতে আ ইরানের আক্রমণের ফলশ্রুতিতে ইরান যে কাউন্টার অ্যাটাক করছে, সেইটা আমরা এখন পর্যন্ত দেখলাম যেমন টার্কির ওইদিকে একটা মিসাইল মনে হয় পাঠানো হয়েছিল। তারপরে আজারবাইজানে আক্রমণ হইছে। সাইপ্রাসে মনে হয় ড্রোন অ্যাটাক হইছে। এর বাইরে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি, কুয়েত, বাহরাইন, তারপর হচ্ছে কাতার, আ ওমান, আ UAE এগুলো সবগুলো দেশে এখন পর্যন্ত আক্রমণ হইছে। তো আমরা এটা যেমন দেখি যে এখন পর্যন্ত প্রায় ১৪ টা দেশে আ ইরানের থেকে আক্রমণ হইছে এবং এর আশেপাশে যে আছে যে জার্মানি, গ্রিস বা ইটালি এদিকে আবার এখনো হয় নাই। তো হুম। যদিও আমার ধারণা ওইদিকে যাবে না আরেকটা আসলে। জিনিস আমি ক্লারিফাই করতে চাই যে ইউকে তে অ্যাটাক করা হয়েছে অ্যাকচুয়ালি সাইপ্রাসের যে ইউকে কন্ট্রোলড পার্ট আছে সেখানে অ্যাটাক হুম, করা হুম, হয়েছে। ডিরেক্টলি ওইভাবে ইউকে তে মেইন সয়েল এ অ্যাটাক করে নাই। হুম, হুম, হুম। এটা জাস্ট ক্লারিফিকেশন এর জন্য। এই যে আমি যেমন এখানে এই অন্যান্য দেশগুলাতে যে আক্রমণ হইছে, সে আক্রমণগুলোর হুম, ব্যাপারে আমরা যেমন আরেকটু বিস্তারিত দেখতে পারি যে আসলে ইরানের ভাষ্যমতে বা ইভেন আমেরিকার ভাষ্য অনুযায়ী এদের একটা বড় অংশই হচ্ছে যে আমেরিকান বেস গুলো আছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই বেস গুলোকে কেন্দ্র করে যে আমেরিকার প্রায় ১০ টা না ১২ টা দেশে ইউএস মিলিটারি বেস আছে। আবার সেই জায়গাগুলাতে যেমন নৌবহরের আ রিসেন্টলি আমরা দেখছি যে আমেরিকান নৌবহরের জাহাজগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্যান্য যে যুদ্ধজাহাজ আছে এগুলোকে যেমন পাঠানো হয়েছে। তো ইরানের ভাষ্য অনুযায়ী তারা মূলত অ্যাটাক করতেছে এই ধরনের ইয়েগুলাতে। এর বাইরেও আমরা যেমন ট্যুরিজম নিয়ে একটা ইয়ে দেখতেছি যে টুরিস্টদের মানে বেসিক্যালি গত ১৫-২০ বছর ধরে তো আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য হচ্ছে একটা টুরিস্ট কেন্দ্রিক বা একটা সেইফ একটা কালচার একটা গড়ে হ্যাঁ, উঠতেছিল যে এট লিস্ট গালফকে কেন্দ্র করে। এই ব্যাপারটা হচ্ছে এই যে ৮ তারিখের ২৮ তারিখের পর থেকে যে প্লেনের যেমন চলাচল অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তো প্লেনের চলাচলের ব্যাপারটাতে আমরা যেমন একটা ম্যাপ দেখি, এটা খুব সুন্দর বোঝা যাবে আসলে প্লেন চলাচলের কি পরিস্থিতি। তারপরে আমরা আলোচনা করতেছি যে এই ইউএস এর মধ্যপ্রাচ্যের যে তোমার কি বলবো?
একটা সেফ বা একটা লাক্সারিয়াস একটা ব্যাপার ছিল যে আচ্ছা, এবং মানুষজন ওইখানে অনেকে জীবনযাপন কাটাচ্ছিল, তারা ফ্যামিলি ট্যামিলি নিয়ে থাকতেছিল, সারা পৃথিবী থেকে মানুষজন আসতেছিল, এই একটা ব্যাপার ছিল। এই ব্যাপারটা কি ওইভাবে থাকবে কিনা সেটা আমরা দেখবো, সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করবো যে এই মধ্যপ্রাচ্যের ট্যুরিজম একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে, এবং মধ্যপ্রাচ্যের যে রিয়েল এস্টেট বিজনেস টিজনেস এগুলো একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে। তো আমরা যেমন দেখে আসি যে এই ফেব্রুয়ারি 28 তারিখে যে এখান দিয়ে প্লেন চলাচলের যে চিত্র, সেটা হচ্ছে টিপিক্যালি ওই ইরানের ওপর দিয়ে খুব একটা ছিল না, অন্যান্য সিরিয়া, ইরাক, মধ্য ওই দুবাই এয়ারপোর্ট সব দিক দিয়েই হচ্ছে যে টিপিক্যাল ব্যস্ততা সেটা ছিল। এটা ফেব্রুয়ারির 28 তারিখে হচ্ছে প্রথম যে আক্রমণ হয়, সেই আক্রমণের আগ পর্যন্ত দেখা যায় যে সব দিক দিয়ে আছে, তারপর আস্তে আস্তে এই মাঝখানের যে অঞ্চলটা, সেই মাঝখানের অঞ্চলটা দেখা যাচ্ছে খালি হয়ে গেছে। তো ওইখানকে কেন্দ্র করেই হচ্ছে একটা বড় ধরনের অ্যাটাক হচ্ছে, আক্রমণগুলো, পাল্টা আক্রমণগুলো এগুলো চলতেছে। এরপরে যেটা দেখি আমরা যে প্লেনগুলো আস্তে আস্তে হচ্ছে তোমার ইয়ের দিকে সরে যায়, সৌদি এয়ার স্পেস দিয়ে আসা যাওয়া শুরু করে। যেমন এইটা হচ্ছে তোমার এখনকার যে কারেন্ট। ওমান আর সৌদিটা হলে গিয়ে দিস ইজ কনসিডার্ড সেফ। হুম, হুম, হুম। ওমানের থ্রু দিয়ে সৌদি দিয়ে যেটা এই এখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতেছি যে ইয়েলো লাইনগুলো হ্যাঁ। দিয়ে হচ্ছে ফলো করতেছে। হয় ইস্তাম্বুল দিয়ে এই যে কাস্পিয়ান সাগর ওইদিকে যে দেশগুলো আছে, আজারবাইজান, ওই দিক দিয়ে যাচ্ছে ওরা। আর না হলে হচ্ছে ইসরায়েল, সৌদি আরব দিয়ে এই দিক দিয়ে ওমান হয়ে পাকিস্তান হয়ে যাচ্ছে। তো এইটা একটা বড় ধরনের প্রভাব ফেলছে যে ওদের প্রায় সবগুলা বড় মেজর এয়ারপোর্টই অলমোস্ট বন্ধ ছিল প্রায় ১ সপ্তাহ। তারপর তারা আস্তে, আস্তে খুলতে শুরু করছে। এটা ২ দিন ৩ দিন হইলো, এবং আমরা এমনও খবর দেখছি যে দুবাই থেকে আ বের হওয়ার জন্য একেকটা প্লেনের টিকেটের দাম নেওয়া হচ্ছে $২৫,০০০। যে মাঝখানে মানে হ্যাঁ। প্রাইভেট চার্টারে করে যারা যাচ্ছিল তাদেরকে এরকম $২৫,০০০ অনেকে তারা এইটা খরচ করে তারা মধ্যপ্রাচ্য থেকে বের হইছে। তো এই যে লক্ষ, লক্ষ লোক মধ্যপ্রাচ্যে আটকা ছিল বা আটকে আছে এই মুহূর্তেও, তারপর ট্রানজিটের যাত্রী যারা ছিল তারা আটকে আছে। আ ওভারঅল এই যে একটা সেফটির ব্যাপার যেটা বলতেছি, সেফটি এবং লাক্সারি মিডল ইস্টের আমরা যেটা অনেকটাই জানতাম বা যে কারণে পরিচিত ছিল, সেইটা কি আস্তে, আস্তে ধাক্কা খাচ্ছে কিনা? বা এইবারের যুদ্ধের পর ধাক্কা খায় বলে মনে হয় কিনা তোমার? কিভাবে দেখো? নট অনলি দ্যাট এখন কিন্তু রমজান হলে গিয়ে যে ওমরার একটা সিজন, যে কি পরিমাণে বাংলাদেশী বা অন্যান্য দেশের লোকজন অলরেডি ওমরা করতে গিয়েছে। আবার মে হুম, মাসে হুম, হুম। হজ হবে। এটাও যে কি ধরনের ইফেক্ট করতে পারে এটাও একটা চিন্তার বিষয়। অলরেডি বাংলাদেশে আমি মানুষের মাঝে মানে পার্সোনাল সার্কেল এর মধ্যে কথা বলছি। অলরেডি সবাই চিন্তা করতেছে, আমি যা জানি যে তারা হলে গিয়ে যারা অলরেডি হজের টাকা দিয়ে দিয়েছেন তারা চিন্তা করছেন যে এবার হজে যেতে পারবে নাকি। সো আমরা যদি সৌদি আরবের নতুন যে ট্রানজিশন টা তো দেখি, তোমার সৌদি প্রশ্নের ওয়াজ উত্তরের ওই জায়গা থেকে প্ল্যানিং করি যে এখনো হচ্ছে প্লেন রাউট কিন্তু ওদিক দিয়ে চলতেছে। বাট হজ সেফ হবে ওদিকে কিনা দ্যাটস আ চলতেছে। বিগ কোয়েশ্চেন, যে হজ কি আসলে হ্যাঁ, কোভিড এর মতো সৌদি আরব সরকার বন্ধ করে দিবে কিনা? এই ধরনের পরিস্থিতি তৈরি হ্যাঁ। হতে পারে এবার কিনা? যে কারণ আম লেটস নট ফরগেট এয়ার ট্রাভেল হলেই যে হজ সিকিউর হবে এমন কোনো কথা নেই। অবভিয়াসলি, তারা হলে অবভিয়াসলি আমি গিয়ে একমত। এই হজটাকে টার্গেট করে, ওকে? কারণ হলে গিয়ে এন্টায়ার পয়েন্ট অফ দিস ওয়ার ইস টু মানে মানুষের একটা অন্য ধরনের একটা সেন্টিমেন্ট ব্যবহার করা। হুম, হুম, যে হুম, হুম। হজটাকে টার্গেট করেও যে কত ধরনের আম আ আল্লাহই জানে। ও মানে মানে আ অনেক ও ধরনের ষড়যন্ত্র হতে ইনসিডেন্ট পারে, ঘটতে পারে। ষড়যন্ত্র হতে পারে বলতেছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ষড়যন্ত্র করা ওইটার কথা সম্ভব। হ্যাঁ, বলতেছি। তো এটা অবভিয়াসলি, যদি অবভিয়াসলি। আমরা ২০০১ এর পরপর দেখি এরকম হলে গিয়ে অনেক, অনেক ধরনের মানে প্ল্যান বা এরকম চলতেছিল যে হলে গিয়ে হজকে টার্গেট করে এরকম কিছু হতে পারে। সো হুম, হুম, হুম। আ ইনশাআল্লাহ এরকম কিছু হবে না। এর আগেই একটা পসিবল সলিউশন এসে পড়বে। তো হুম, হুম, এটাও হুম, হচ্ছে হুম। মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। ইনফেক্ট যখন কুয়েতের সাথে যে আ ইরাকের যে ইরাক-কুয়েত ওয়ার সেই বছরও হলে গিয়ে হজের ডিসরাপশন হয়েছিল। হুম, হুম, হুম। মানে ইরাক আর কুয়েত যখন যুদ্ধে জড়িয়ে যায়, তখন হুম, হুম। হজের অনেক ডিসরাপশন হয়েছিল। কারণ সৌদি ওয়াজ অলসো ব্যাকিং কুয়েত। অ্যান্ড সৌদির ল্যান্ড এর মধ্যেও হলে গিয়ে অনেক অ্যাটাক-ট্যাটাক এরকম অনেক কিছুই হয়েছিল। যেটা আমি জানি। তো এরকম আশা করি এরকম কিছু হবে না। বাট হুম, লেটস হুম। সি। না, আমরা মূল আলোচনাটা ছিলাম যে হচ্ছে আ হুম, মধ্যপ্রাচ্যের যে ট্যুরিজম বা রিয়েল এস্টেট বা লাক্সারির যে ব্যাপারটা হ্যাঁ, ছিল, এটা কি ধাক্কা খেতে যাচ্ছে কিনা বা কিরকম ধাক্কা খেতে পারে? এই হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। নিয়ে তো কথা বলছিলাম। এটা 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 তো অলরেডি আমরা তো দেখেছি, মানে এটা আমি এমনি বলতেছিলাম যে পুরো ওয়ার্লড এর হ্যাঁ, ট্রানজিট হাব হয়ে গিয়েছে হলো গিয়া দুবাই, UAE, দেন হুম, হুম। অ্যা some of it goes to Qatar and still মানে সৌদিও একটা ট্রানজিট হাব হিসেবে এখন stepped up. তো হুম, হুম, হুম। এটা অফ কোর্স এফেক্টেড হচ্ছে। সৌদি সহ অন্যান্য কান্ট্রি গুলোও they are investing a lot of money in bringing in tourists. সো এটাও
দেখতেছি যে এটাও এফেক্টেড হবে। ইটস নট রিলিজিয়াস ট্যুরিজম এনিমোর। মানুষজন এখন সৌদিতে অ্যাকচুয়ালি যায় ঘোরার জন্য। বেসিক্যালি পাশ্চাত্যের দেশগুলোর জন্য হুম, ওয়ান হুম, অফ হুম, দ্য হুম, ফেভারিট স্পট সৌদি ইজ কাইন্ড অফ ওপেন টু দেম। হুম। তো এটা তো দেখতেছি অলরেডি এফেক্ট হচ্ছে। আর লং এভার টার্ম সিন্স ইফেক্টও আ নিশ্চয়ই আমরা দেখবো এখানে। যে লং টার্মেও মনে হয় এটা হ্যাঁ, একটা মানে এটা থেকে রিকভারি করতে বেশ সময় লাগবে। এটার রেপুটেশনটা হ্যাঁ। এরকম। আর দুবাই তাদের ইকোনমি গুছিয়ে নিয়েছে সিন্স কোভিড। যে তারা হলে গিয়ে they were really welcoming to foreign investor, foreign হুম, হুম। workers and things like that. So lot of people আরব আমিরাতে এখন গিয়ে থাকে। মোস্টলি আচ্ছা, ফরেনার্স আচ্ছা। ই। হুম, হুম, হুম। তো এটাও এফেক্টেড হইতে পারে কারণ দুবাইও হলে গিয়ে সিরিয়াসলি আ মানে হেভিলি টার্গেটেড বাই হ্যাঁ, ইরান সো ডেফিনিটলি ফার যেমন যা এটা দেখা সেদিন যাচ্ছে। চিন্তা করছিলাম আমি যে তোমার একজন আ হুম, পশ্চিমা বা ইভেন হচ্ছে চায়না থেকে যেখান থেকেই হোক একজন একজন ধনী ব্যবসায়ী সে দুবাইতে ঘুরতে যাচ্ছে যে বুর্জ আল খলিফাতে থাকবে। তার মনে করো যে পার নাইট হয়তো আ আ ভাড়া রুম ভাড়া পড়তেছে $২,০০০ $৪,০০০। তো সে কি $৪,০০০ ব্যয় করে এই যে বুর্জ আল খলিফার কাছাকাছিও আমরা দেখছি যে ইনসিডেন্ট বা অ্যাটাক হইছে। তো এরপরে কি তারা ওই যাওয়ার আত্মবিশ্বাসটা পাবে কিনা বা একটা আই গেস একেবারে পাবে না তাও না। একটা সময় লাগবে যে আচ্ছা এদের মধ্যে যদি একটা সমঝোতা হয়, মানুষের একটা সার্টেন টাইম হুম, পর্যন্ত দেখবে যে এটা কি আবার ফেরত শুরু হতে পারে কিনা এই ধরনের পরিস্থিতি। তবে এরপরেও আমার কাছে মনে হয় যেটা আমরা দেখতেছি আরকি যে ওভারঅল ইটস গোইং টু ইমপ্যাক্ট যে এদের ওভারঅল ইয়াটা পিপল আসার যে রেট বা হচ্ছে মানুষের যে এখানে ব্যয় করার যে পরিমাণ এগুলো আস্তে, আস্তে কমে আসবে। আমার মনে হয় যে এমন হতে পারে যে দুবাই-টুবাইতে তোমার যে ফ্ল্যাট-ট্যাট আছে এগুলোর দাম হয়তো সিগনিফিক্যান্টলি কমতে পারে। এরকম একটা সম্ভাবনা আছে আরকি। জি। সেটাই। সিগনিফিকেন্টলি কারণ যদি ওইভাবে যদি কান্ট্রি গুলো সিকিউরিটি না দিতে পারে তো মানুষজন they will start to move out of this country. হুম, হুম, আর হুম। আমি মনে করতেছিলাম যে the war is going to take the মানে different route কারণ হলো গিয়ে রিসেন্টলি one of the উম মানে একটা টেলিভি আ টেলিভাইজড একটা প্রেসিডেন্ট মাসুদ যখন বলছেন ইরানের প্রেসিডেন্ট যে হলো হুম, গিয়া "We are not going to target Gulf countries anymore." হুম, হুম, যদি ওইসব কান্ট্রি থেকে যদি আমরা কোনো কিছু অরিজিনেট না হয়, মানে কোনো কিছু অ্যাটাক না করা হয়, আমরা আর করব না। বাট হুম, ওই অ্যানাউন্সমেন্ট এর পর আম I don't know what really happened. Like আজকেও দেখতেছি যে হলো গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হইছে। যেটা হলো গিয়ে one of the vulnerable target for Gulf countries. Gulf হুম, countries বোঝাতে Gulf region এ যেসব কান্ট্রি আছে, মানে ইরাকের থেকে নিচে ইরাক, জর্ডানের নিচে যেসব কান্ট্রি সেগুলোকে Gulf countries বলে। ইয়েমেন হুম, বাদে। ইয়েমেনকে ওই অ্যালায়েন্স এ ধরা হয় না। হুম, হুম, তো তো Gulf এর countries এর সবচেয়ে vulnerable সাইড হচ্ছে গিয়ে তাদের desalinization প্ল্যান্ট গুলো। হুম, তো হুম, হুম, হুম। it's not তারপর only হচ্ছে তোমার attacking their অয়েল যে region. পাইপলাইন গুলা আছে, হ্যাঁ, হ্যাঁ। অয়েল পাইপলাইন গুলাও তো আ একটা বিগ ফ্যাক্টর। যেমন আমরা আ oil রিসেন্ট pipeline এ অ্যাটাক করলে the thing is that the how they are concerned about these things কারণ তারা হলে গিয়ে তো kind of versatile at least হুম, হুম, economically. Oil pipeline এ অ্যাটাক করলে it's gonna affect country like us. It's gonna হুম, affect হুম, India. It's gonna affect the countries that get oil from those countries. But desalinization plant এ যদি অ্যাটাক হয় and if there's a crisis with water, it directly affects their own citizen. মানে ডেফিনিটলি, ডেফিনিটলি। ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এর মতো মানে বিগেস্ট থ্রেট ওইসব কারণ তারা কান্ট্রির জন্য। নিজেদের এ ওই পানির সোর্স নাই যে তারা এই হ্যাঁ, পরিমাণ হ্যাঁ, লোককে তারা নিজেদের পানি উত্তোলন করে ইয়ে করতে পারবে। এবং এর হ্যাঁ, পাশাপাশি তারা বাইরে থেকে কিন্তু প্রচুর পানি আমদানিও করে। এবং শুধু আমরা যেহেতু এই প্রসঙ্গে আসছি অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইনের এটা নিয়ে অয়েল অ্যান্ড গ্যাসের সাইড নিয়ে আমরা আসলে আরো বিস্তারিত আলোচনা করব সামনে। তো আস্তে, আস্তে যাই। যেমন এই প্রসঙ্গে খাবারের প্রসঙ্গ আসা যায় যে হচ্ছে মধ্যপ্রাচ্য কিন্তু তাদের যে মূল খাদ্য শস্যের একটা পরিমাণ যে শস্য যেগুলো থাকে তোমার হচ্ছে ডাল জাতীয় খাদ্য, চাল জাতীয় খাদ্য বা কর্ন আ এই 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 ধরনের ইয়েগুলা কিন্তু তারা একটা মেজরিটি অংশ 80-90% তারা বিদেশ থেকে আ আমদানি করে। ইম্পোর্ট হ্যাঁ, এবং এই ইম্পোর্টেড করে নিয়ে আসে। হ্যাঁ, ইম্পোর্টের জায়গাটা থেকেও হচ্ছে তাদের অবশ্যই হয়তো একটি স্টক পাইল আছে ১ মাস, ২ মাস, ৩ মাস চলার মতো। কিন্তু এই সাপ্লাই চেইনটা যদি ভেঙে যায়, সাপ্লাই চেইনটা যদি স্থবির হয়ে যায় একটা সার্টেন পিরিয়ড এর জন্য, এই সময়টা তো একটা গ্যাপ তৈরি হবে যে আচ্ছা ২ মাস পরে গিয়ে আমরা হচ্ছে একটা শর্টেজে পড়তে পারি। এরকম একটা সম্ভাবনা তৈরি হওয়ারও হুম, ব্যাপার আছে। তো এই হুম, এই প্রসঙ্গটা আসলো কেন যে এইটা হচ্ছে ইরান এটা কিভাবে নিয়ন্ত্রণ করেছে? হরমুজ প্রণালী যেটা আমরা অলরেডি এটা নিয়ে অনেক নাম শুনতেছি অনেক খবরে বা সব জায়গায় কথা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ স্ট্রেইট। বেসিক্যালি সেখানে আম তারা ইরান বলতেছে যে জাহাজ যদি চলাচল করে
তাইলে হচ্ছে তারা এটাকে আক্রমণ করবে। পরে মনে হয় গতকালকে এটাকে আবার একটু ইয়ে করছে, ডিফারেন্টলি বলছে যে যদি আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করে তাইলে তারা আক্রমণ করতে পারে, আর না হলে হচ্ছে অন্য জাহাজদের তারা আক্রমণ করবে না, এরকম একটা কথা বলছে। তো এই জায়গা থেকে আমরা হরমুজ প্রণালী নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো। হরমুজ প্রণালী যেমন একটা গুরুত্বপূর্ণ, কেন এটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আসলে দেখে আসতে পারি আর কি। যে পৃথিবীর যে যত তেল আসা যাওয়া হয় সারা পৃথিবীতে, তেল আমদানি রপ্তানির এর 20% আসলে এই হরমুজ প্রণালী দিয়ে হয়। এর বাইরে হচ্ছে আরেকটা জায়গাতে আছে, ওই যে ইন্দোনেশিয়া ইয়েটি ওই অঞ্চল দিয়ে আরো হয়, কিন্তু ওরা আসলে প্রডিউসিং কান্ট্রি না, ওইখান দিয়ে ইয়ে হয়, আসা যাওয়া হয়, কিন্তু প্রডিউসিং কান্ট্রি না। বেসিক্যালি এখানে যেমন ওইটাই। হচ্ছে স্ট্রেট অফ হরমুজ হচ্ছে যেমন প্রডিউসিং কান্ট্রি তারা, এবং সারা পৃথিবীর প্রায় 20% তেল ইয়ে করতেছে। এছাড়া আর তেমন পানামা ক্যানেলে মাত্র 2.3 মিলিয়ন এভরি ডে ব্যারেল ইয়ে করে। এর বাইরে এই তেলগুলো আবার যায় কোথায়? যেমন চায়না হচ্ছে কিন্তু ইরানের অন্যতম একটা তেলের এই রপ্তানিকারক, আমদানিকারক। কারণ চায়না যেমন হচ্ছে, ইরান যেমন তোমার স্যাংশনের কারণে অন্যদের কাছে তেল বেচতে পারে না, কিন্তু চায়না, রাশিয়া এরা আবার ওদের থেকে কিনতে পারে। এর বাইরেও আমরা যেমন আরো দেখবো যে কোন কোন কান্ট্রি হরমুজ প্রণালী দিয়ে কি পরিমাণ তেল পাঠায়। যেমন সৌদি আরব হচ্ছে ডেইলি যে তেল যায় তার একটা বড় অংশ বেসিক্যালি সৌদি আরব থেকে যায়, এবং এদের বায়ার হচ্ছে আবার চায়না আর কি। সিমিলারলি ইরাক, ইউএই এদেরও হচ্ছে অলমোস্ট একটা মেজরিটি অংশ এখান দিয়ে যায়। কিন্তু সৌদি আরব, তারপরে হচ্ছে ওইদিকে আরেকটা কে যেন, ইউএই সম্ভবত, হ্যাঁ, এদের যেমন হচ্ছে আবার ডিফারেন্ট, সরি সৌদি আরব আর কাতারের যেমন আবার ল্যান্ড চ্যানেলও আছে, তারা হচ্ছে ল্যান্ড পাইপলাইন আছে, ওইটা দিয়েও তারা তেল পাঠাইতে পারে, কিন্তু সেটা আবার তাদের যে ডেইলি প্রোডাকশন ক্যাপাসিটি সেটা যথেষ্ট না, সেটা সমপরিমাণ না। যেমন ওইটাও আমরা দেখি যে তোমার একটা জায়গাতে ছিল যে ইরাকে সম্ভবত 7 দিনের স্টোরেজ ক্যাপাসিটি আছে, যুদ্ধ যদি 7 দিন ধরে চলে তাহলে ইরাক হচ্ছে এর বেশি আর তেল রাখতে পারবে না আর কি। আবার তোমার সৌদি আরবের মনে হয় প্রায় 60-65 দিনের মতো একটা ইয়ে আছে, রেঞ্জ আছে, এরপরে হচ্ছে তারা আর তেল স্টোর করার ক্যাপাসিটি নাই। তো এটা কেন গুরুত্বপূর্ণ তোমার, যে হচ্ছে তুমি যদি তেল মনে করো, কারণ তুমি তো তেলটা তোমাকে ডেইলি প্রডিউস করতেই হচ্ছে, এতে কোনো বিকল্প নাই। তো তুমি এটা প্রডিউস করে যদি না রাখতে পারো, এটা তোমাকে হয় মাটিতে ফেলতে হবে অথবা সমুদ্রে ফেলতে হবে, কোথাও না কোথাও ফেল দিতে হবে, তুমি যখন স্টোর করে রাখতে পারবে না, বা তোমাকে হচ্ছে এটা বার্ন করে ফেলতে হবে সামহাও। তো এই কারণে, এবং হচ্ছে তুমি যেটা বলছিলে যে আমাদের মতো রাষ্ট্রগুলো আসলে যারা পুরোপুরি তেল, গ্যাস এগুলোর জন্য কাতার, সৌদি আরব এইসব জায়গা থেকে আমরা ইয়ে করি, আমদানি করি এই ধরনের বিষয়, জিনিস, জ্বালানি পণ্যগুলো, সেও আমরা হচ্ছে এটাতে একটা বড় ধরনের ইম্প্যাক্টের মুখে পড়তে যাচ্ছি আর কি, বা পড়ার সম্ভাবনা আছে, যদিও এখনো কনফার্ম বলা যাচ্ছে না যে হবেই, কিন্তু যুদ্ধ কতদিন দীর্ঘস্থায়ী হয় সেই জায়গা থেকে মনে হয় একটা চিন্তা ভাবনার বিষয় আছে বাংলাদেশের জন্য। এটা আমি ফার্স্ট অফ অল আমি একটা ইনফোগ্রাফিকে যদি এর আগের ইনফোগ্রাফিকে যদি চলে যাই যে ওখানে কি পরিমাণের অয়েল পাস হয়। তো এখানে একটা জিনিস হলো গিয়ে মানে আমরা এখানে অরিজিন গুলো দেখতেছি বাট বিভিন্ন স্যাংশনের কারণে এখানে কিন্তু ইরান নেই। ইরান না থাকার কারণ হচ্ছে গিয়ে কি ইরান না, স্যাংশন ইরান একটা বাইপাস আছে, কিন্তু করার ইরান জন্য হচ্ছে ইজ নট ডুইং মানে হোয়াট হি ইরান কুড টপ অ্যাকচুয়ালি লেভেলে ডু। নেই বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, রাইট, হ্যাঁ, এক্সাক্টলি, হ্যাঁ। এক্সাক্টলি। টপ লেভেলে নেই কারণ হলো গিয়ে they have to bypass the sanction যেমন হলো গিয়ে one of the biggest handler of Iranian আমি handler বলতেছি, I'm not talking about producers like I mean like exporters. Handler of Iranian is that Malaysia actually. In in তো তো ওইজন্য হলো গিয়ে this is a very confusing একটা Strait of Hormuz যে অ্যাকচুয়ালি ডেটারও একটু discrepancy থাকতে পারে। এটাও আমি kind of like ডেফিনেটলি, বলে দিচ্ছি। মার্চের ১ তারিখেই ইরাক বলে দিছে যে they need to cut. It's like a one day after the war started. তারা বলছে যে তাদের ৭০% কাট করতে হবে। তাদের হলো গিয়ে ওদের ক্যাপাসিটি নাই এটা হ্যান্ডেল করার। So they already started cutting production of the oil by 70%. এখন ইন্টারেস্টিংলি যেটা বলি যে হলো গিয়ে যদি ইনফ্রাস্ট্রাকচার বা অন্য কিছুতে যদি ক্ষতি হয়, আমি গালফ কান্ট্রিতে আবার কথা বলতেছি। তাদের মেইন প্রায়োরিটি ইস নট টু রিস্টার্ট দ্য অয়েল ইমিডিয়েটলি। তারা এভাবে they were able to make up for it. আমরা যদি সৌদি অয়েলের যে একটা এমবার্গোর কথা বলি আর রিগানের গভর্নমেন্টের নট রিগান, রিচার্ড নিক্সনের গভর্নমেন্টের সময় they were able to cope with the মানে
oil output cut তাদের হলো গিয়ে তারা announce করেছিল হলো গিয়ে they're not going to send more oil to United States and all those other things. তো হুম, তাদের হলো গিয়ে ওরকমভাবে ওই priority টাও নেই। আমরা যদি ইকোনমি গুলাও যদি ফলো করি এই যে একটু আগে এই যে ট্যুরিজম এর কথা বলতেছিলেন, হুম, হুম। তারা হলো গিয়ে তারা ইকোনমিও ডাইভার্সিফাইড হয়ে গেছে। সো ওই যে একটা আগের এন আউটপুট এ যে চলে আসা সাথে রিকভারি করে অ্যারামকোতে অ্যাটাক হইছে, এগুলা অ্যাটাক হইছে। They are not going to do that immediately. That's what I thinking. So এটা আসলে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করে? এন মেজর ভাবে ক্ষতি করে। আমি অলরেডি মানুষজন লাইন ধরা শুরু করছে। আমি সেদিন একটা ভিডিও দেখতেছি লাইন ওয়াজ লাইক বাংলাদেশের ঢাকাতে যদি ২ একটা কিলোমিটার লম্বা ৩-৪ হবে, হ্যাঁ। কিলোমিটারের হুম, লাইন হুম, হয়। হুম, হুম, মানে দ্যাট ইস লাইক এখান থেকে উত্তরা থেকে ইয়েতে আইসা পড়ে। হুম, নট হুম, হুম। লিটারেলি আই এম জাস্ট সেইং অ্যাজ আ জোক। বাংলাদেশের এন এখন টপ 3 এন এলএনজি সাপ্লায়ার হচ্ছে টপ 3 অলদো ওইটার মধ্যে এক্সেলারেট এনার্জির নাম আছে। একটা এন হলো গিয়ে গালফ অয়েল অর সামথিং আরেকটা না, কাতারের আমি বেসড দেখলাম কোম্পানি যে আজহার কান্ট্রি ওয়াইজ ফেন্সি হচ্ছে কাতার। কান্ট্রি ওয়াইজ হচ্ছে কান্ট্রি দ্যা ওয়াইজ নাম্বার 1 কান্ট্রি হচ্ছে ওইটাই বলতে কাতার। চাচ্ছি যে হ্যাঁ, এক্সেলারেটেড এনার্জিও যেই এলএনজিটা আমাদের কাছে সেল করছে, এক্সেলারেটেড হুম, হুম। এনার্জি যেটা আসলে বাংলাদেশের নিউজে অনেক আসছিল ফলাওভাবে গত বছর কনভলিউটেড ডিলস এগুলো নিয়ে। তো তারা অ্যাকচুয়ালি এলএনজিটা সেল করে কাতারের থেকে কিনে। হুম, হুম, হুম। মানে they work as a trader, not a energy producing company. তারা কোন হুম, হুম, হুম। they're not like Shell, Aramco. তারা হলো গিয়ে ট্রেডার। এটা অনেকেই তারা মানে উৎপাদকের কাছ কনফিউজ থেকে কিনে করে। অনেকটা দালালির মতো। উৎপাদকের হ্যাঁ, কাছ থেকে আবার কিনে আবার আরেকটা বায়ারের কাছে বিক্রি গভর্নমেন্টের করে। কাছে হ্যাঁ, 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 হ্যাঁ। বাস এবার সো ওইটাই করে। সো বেসিক্যালি আমাদের সাপ্লায়ার কাতার। অন্যান্য কান্ট্রি হুম, থেকে। হুম, হুম। সো কাতারের এলএনজি it's like one of they're the biggest supplier in the whole world, তাই না? তো হুম, হুম, আমার হুম। কাছে মনে হয় যে বাংলাদেশ will face some এন crisis or shortage of although সড়কমন্ত্রী আজকে বলতেছে যে বাংলাদেশের এনাফ মজুদ আছে, দাম বাড়বে না। এগুলো অনেক আশ্বাস দিয়ে কথা বলছে। বাট কিন্তু গ্লোবাল মার্কেটে তো আমরা লজিস্টিক্যালি তেলের দাম হ্যাঁ, অলরেডি বাড়া শুরু করতে দেখছি এবং এটা হচ্ছে এপ্রিলের হুম, জন্য হুম, যে তেলের এখন বেচাকেনা হচ্ছে। তেল সাধারণত ফিউচার বেচাকেনা হয়। মানে একটু আগেই দেখা যায় আপনি রাইট। ১ মাস পরে একটা চুক্তি করেন। যে ১ মাস পরে আমি তোমার কাছ থেকে তেল কিনবো। ওইটার জন্য আমরা এখন দামাদামি করে একটা মূল্য নির্ধারণ করে একটা এগ্রিমেন্টে চলে যাচ্ছি। তো হুম, সেই জায়গা থেকে আমরা যেমন যুদ্ধের যেদিন শুরু হইলো, সেই দিন থেকেই কিন্তু তেলের একটা বাড়া শুরু করতে দেখছি যে ওইদিন প্রায় হচ্ছে ৳৬০ ছিল। তোমার ফেব্রুয়ারির ২৭ তারিখে ছিল ৳৬১ বা ৳৬২। সেটা যেমন ব্রেন্ট ক্রুড অয়েল যেটা পরে হচ্ছে তোমার আজকে বা লাস্ট ফ্রাইডেতে এটা যখন মার্কেট ক্লোজ হয়, তখন এটা প্রায় ৳৯২ তে ছিল। 93, 92.69 সেম ওয়েতে আমরা কিন্তু ন্যাচারাল গ্যাসেও দেখতেছি যে এখনো প্রভাব পড়ে নাই। কিন্তু ন্যাচারাল গ্যাসও তোমার আ একটা ট্রেন্ড রিভার্সাল শুরু হইছে আরকি এরকম মনে হচ্ছে। ন্যাচারাল গ্যাসের দামও সামনে আরো বাড়তে যাচ্ছে। হুম। তবে এর মধ্যে আমি আরেকটা দেখলাম জেট ইঞ্জিনের দাম, জেট ফুয়েল যেটা, জেট ফুয়েলের হুম। দাম নাকি হচ্ছে প্রায় 210% বেড়ে গেছে। সো এইটা অলরেডি একটা বড় ধরনের ক্রাইসিস শুরু হয়ে গেছে আরকি জেট ফুয়েল নিয়ে। তো এইটার হ্যাঁ, প্রভাব তো আমরা দেখব যে এই বাংলাদেশে এখন দাম বাড়বে না বলে যেটা বলা হচ্ছে আরকি। তো এইটা আ ওইভাবে আসলে পুরোপুরি সঠিক তথ্য নয়। যে গ্যাসের দাম এখনো না বাড়লেও আমরা অলরেডি দেখতেছি যে তেলের দাম বাড়া শুরু হয়ে গেছে। সো সরকার সামনে যে এপ্রিলের যদি এই মূল্যে তেল কিনতে হয়, আ তোমাকে এই দামে কিনতে হবে। মানে বর্তমানে এইরকম প্রায় $92 পার ব্যারেল। তো যেটা আগে ছিল $৬০, বেসিক্যালি $৬১। হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে there's a মানে আর $92 টা যেটা দেখতেছি it's not gonna be like gold price যে হলে গিয়ে আজকে $৫,০০০ করে আউন্স বিক্রি হচ্ছে বা আ সামথিং একটা রেটে বিক্রি হচ্ছে। সাডেনলি কালকে আবার ট্রেডে $১,০০০ $১,৫০০ করে হুম, কমে হুম, গেল। হুম। এটা হয় না। কারণ অয়েল প্রোডাকশন এর সাথে there's something called আ It's like basically আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি restart cost. It's not like হুম, that হুম, you হুম। turn it on, turn it off back again and oil price suddenly fall করবে। So এইটাতে আবার নরমাল হওয়ার জন্য at least it's gonna take 6 months লাগতে পারে। নরমাল হুম, যে হুম, হুম। আমরা যদি আগের অবস্থায় যদি আশা করি যে within 1 month or so the war will end যেটা 4 weeks এর কথা বলা হইছে। হুম, হুম, হুম। war will end। বাট অয়েলের যে ইফেক্ট টা আছে, অয়েলের যে ইফেক্ট টাতে আমাদের কান্ট্রি তে আসবে, পড়বে অয়েল অ্যান্ড গ্যাস এর যে ইফেক্ট টা। সো the cost is gonna go up আর ওই কস্টটা হলো গিয়ে নামতেও ৬ মাসের মতো সময় লাগবে। হুম, এটা হুম, একটা হুম।
ইম্পর্টেন্ট জিনিস। তো in if we start আমরা talking আবার about ওই like যে the আরো time. কিছু ইনফোগ্রাফিক দেখি আরকি। যেমন হচ্ছে হরমুজ প্রণালীর ইয়েগুলা দেখে আসি আমরা। যে শিপিং লাইনগুলা, শিপিং গুলাও হচ্ছে তোমার কিন্তু ইয়া হয়ে আছে, বন্ধ হয়ে আছে এবং এই আ ওইটা নিয়ে একটা ম্যাপ ছিল। আমি দাঁড়াও খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা সেই ফাঁকে অন্য আরেকটা জিনিস দেখে আসি যে আসলে আ এই ২ দেশে যে অ্যাটাক হচ্ছে, সেই অ্যাটাক গুলো কোন অঞ্চলগুলাতে টার্গেট করা হচ্ছে। মানে ইরানে স্পেশালি যেমন ইরানের একটা বড় আ ওদের যেমন পারমাণবিক যে প্রক্রিয়ার আ করার যে প্ল্যান্ট-ট্যান্ট গুলা বা বিভিন্ন ধরনের রিলেটেড যে রিসার্চ ফ্যাসিলিটিস গুলা, এগুলা যেমন তোমার এইরকম বিভিন্ন অঞ্চল জুড়ে ছড়ানো ছিটানো আরকি। যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আমরা যেমন গতবার দেখলাম আ যে একটা বোমা ফেলা হলো মাটির নিচে যাতে ওদের পারমাণবিক ইয়েটা ধ্বংস ফেলার জন্য। সেটা যেমন ওই একেবারে পাহাড়ের মধ্যে একটা অঞ্চলে সুড়ঙ্গ-টুড়ঙ্গ ইয়ে-টিয়ে ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তো ওদের একটা বড় অংশ হচ্ছে এরকম তোমার সারা দেশ জুড়ে ছড়ানো ছিটানো এবং এর সাথে তোমার যে পয়েন্টগুলা এখানে যেখানে আছে, এটার সাথে যদি আমরা ওভারল্যাপ করি ওই যে ইয়াটা আরকি, সেখানে দেখা যাবে যে ওদের যে আক্রমণ-টাক্রমণগুলা হচ্ছে, ওগুলা হচ্ছে অনেকটা এইসব এলাকাগুলাকে কেন্দ্র করেই আরকি। তোমার ইয়ার বড় অংশ তোমার এই যে জায়গাগুলাতে ওদের এইসব ফ্যাসিলিটিস আছে, ইয়ে আছে, এখানে তোমার হচ্ছে আক্রমণগুলো করা হচ্ছে। এখানে দেখা যাবে, দেখাই। আ খুবই এই যে এমনি বেসগুলা যেখানে আরেকটা আমি বেস গুলা ইরানি বেস বা এর কথা যে বলছেন নাকি ইয়েগুলার কথা? এমবাসিগুলাতেও যেমন আক্রমণ হচ্ছে রিসেন্টলি আমরা হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ। এমনি ইরানের একটা ইরানের যে রিয়েক্টর গুলো, রিয়েক্টরের হুম, হুম। কাছাকাছি তাদের হলো গিয়ে মিলিটারি বেসেস বা এগুলা থাকে। তো আচ্ছা, আচ্ছা, it আচ্ছা। could be তাদের হলো গিয়া both are getting targeted at the same time. এটাও একটা ইন এইখানে আর যেমন ওই যে আ দুবাইতে বা আবুধাবিতে যে ইয়েগুলো হচ্ছে যে ওদের বেসকে কেন্দ্র করে বলা হচ্ছে। তবে দুবাইয়ের গুলা তো অবশ্য যদিও বেস না, এগুলো হচ্ছে তোমার ওই যে সিগনিফিক্যান্ট যে লোকেশন গুলো আরকি। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল হাব বা ওই ধরনের ব্যাপার। কুয়েতে আমরা সেইম দেখি যে বেস কেন্দ্রিক। বাহরাইনেও যেমন হচ্ছে ওই বেস গুলাকে কেন্দ্র করেই হইছে। এই আম ব্লুটা হচ্ছে বেসিক্যালি বেস আর রেড গুলা হচ্ছে মানে ইরানের যে আক্রমণ হইছে আরকি। আবার ইয়ে থেকে যেগুলো করা হচ্ছে, ইসরায়েল বা ইউএস থেকে যেগুলো করা হচ্ছে, এগুলোর মধ্যে আবার এই বিভিন্ন রকম আছে যে এয়ারপোর্ট গুলাকে কেন্দ্র করে মানে যেসব জায়গায় তোমার ফ্যাসিলিটিস আছে বা তোমার মিলিটারি জিনিসপত্র তুমি ইয়ে করতে পারো। যে এয়ার বেস গুলা, তারপরে হচ্ছে ড্রোন ফ্যাসিলিটি, গ্যাস রিফাইনারি এগুলাকে কেন্দ্র করে হচ্ছে ব্যাপারগুলা হচ্ছে। হ্যাঁ, ইন মানে বেসিক্যালি আর ওই হ্যাঁ, সব জায়গায় ওই সিগনিফিক্যান্ট আ ইয়েগুলা হচ্ছে ২ দেশই চাচ্ছে যে তাদের আ শত্রু রাষ্ট্রের যে সিগনিফিক্যান্ট জায়গাগুলা, সেইগুলাকে টার্গেট করার একটা ব্যাপার। হুম, সিং এর মধ্যে আরেকটা জিনিস দেখলাম যে হচ্ছে আ ইয়া আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয় গতকালকে বা আজকে বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য উনারা হচ্ছে ইয়ে করে দিবেন। আমেরিকান জাহাজ দিয়ে তাদের প্রোটেকশন দেওয়া হবে। তো এতে হ্যাঁ, করে কি হরমুজ প্রণালী শীঘ্রই খুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? যে ইরান চাচ্ছে যদিও কিন্তু আসলে তোমার কি বলবো যে আমেরিকা আসলে এটাকে হয়তো খুলে দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলছে। কারণ এটা হলো গিয়ে হাইপোথেটিক্যাল কথাবার্তা হবে। এটা কোন বেসলেস কথা হবে না। না, কোন হাইপোথেটিক্যাল জাস্ট তো বিকজ সিনারিও এখন যেটা হয় নাই। আমাদের তো আসলে আর কথা যে রাইট হবে হ্যাঁ, নট লাইক দ্যাট। আমরা জাস্ট শুধুমাত্র বিশ্লেষণই করতে পারি। সেই জায়গা থেকে হুম, হাইপোথেটিক্যাল কথাও তো আমরা বলতেই পারি অবশ্যই। সেটাই। সো অ্যাকচুয়ালি মানে the possibilities that মানে এটা এটা হবে না। মানে this is gonna be tough যে একটা আ এসকর্ট দিয়ে ইউনাইটেড স্টেটস এসকর্ট দিয়ে মানে অয়েল ট্যাংকার গুলো নিয়ে যাবে। এন্ড মানে যে আই পরিমাণ ডোন্ট অয়েল থিংক ট্যাংকার আসা যাওয়া করে আরকি, সেই পরিমাণ জাহাজ হ্যাঁ, ওইখানে মোতায়েন করা আছে কিনা সেটা একটা ব্যাপার আছে। হ্যাঁ। এটা আসলে আমার মনে হয় না এটা একটা ভায়াবল কোন সলিউশন। সো ইটস a লং টার্ম থিং। এটা হলো গিয়ে এখন যদি জেসিসি যদি আ তারা যদি আ আ তারা যদি আ নিজেরা থেকে নিজেদের থেকে যদি নেগোসিয়েশন এ যায়, তাহলে গিয়ে যে we need to negotiate that we are not going to intervene আমরা এটাতে কিছুই করব না। হাত দিব হুম, না বা কিছু করব না। Then it might actually change হরমুজ প্রণালীর যে কথা বলতেছি যে হুম, হুম, হুম। transportation and things like that. But এইটা হলো ইন গিয়ে this ইন is a long shot. This is basically a আচ্ছা, long আচ্ছা। shot. মানে আমরা মনে করতেছি যে এটা জাস্ট এটা হয়ে খুলে যাবে। যাবে, এত It's সহজে not খুলে gonna যাবে happen. সেটার সম্ভাবনা মানে এত হ্যাঁ, দ্রুত না হ্যাঁ, আরকি। সো বেসিক্যালি এই সংকট আরো আমরা যদি আস্তে, আস্তে অনুষ্ঠান শেষ দিকে যাবো আমরা তার আগে
যেমন এই সংকটের ভবিষ্যৎ কি বা কোন দিকে যাচ্ছে আমরা মনে হয় আস্তে, আস্তে এই দিকটাও আলোচনা করতে পারি আরকি যে আ এই এখন পরিস্থিতি আসলে আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস আসলে বলে নিই। সেটা হচ্ছে আমরা যে আলোচনা করার প্ল্যান করছিলাম যে আসলে এই যুদ্ধের ব্যাপারে যেমন কিছু কথা শোনা যাচ্ছে। আমরা এরকম দেখতেছি যে ইরানি বেসিক্যালি হচ্ছে যে ড্রোনকে কেন্দ্র করে হচ্ছে তাদের আক্রমণগুলো সাজাচ্ছে আরকি। তো হুম, ইরানের এক ধরনের ড্রোন এবং সেটা আবার এই ড্রোনটার ডিজাইন নাকি হচ্ছে এর আগে আ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয়েছে এবং রাশিয়া নাকি এই ধরনের ড্রোন হুম, রেগুলারলি ইউজ করতেছে। এবং সেই জায়গা থেকে তারা নাকি আবার এই ড্রোনটাকে আপগ্রেডও করছে আরো ইউক্রেন আক্রমণ করার জন্য। এবং একই সাথে আমেরিকাও সম্ভবত লুকাস বা এরকম একটা নামে এই ধরনের ড্রোনের একটা তারাও নিজেদের একটা ড্রোন টেকনোলজি আবিষ্কার করছে। এরকম একটা কথা দেখলাম। তো এই যুদ্ধ অনেকে বলতেছে যে এখন আসলে যে টিপিক্যাল আমরা ইরাক, আফগানিস্তান যুদ্ধে যেরকমটা দেখছি, তার চাইতে এখনকার যুদ্ধ হচ্ছে আরেকটু ডিফারেন্টলি হচ্ছে মনে হয়। ওয়ারফেয়ার টেকনোলজি একটু চেঞ্জ হইছে। আমরা মনে হয় এই দিকগুলা হুম। ওয়ারফেয়ার টেকনোলজি নিয়ে একটু আলোচনা করতে পারি। তারপর আস্তে, আস্তে আলোচনা করা যায় যে কি নিয়ে। তো এই ড্রোন টেকনোলজির ব্যাপারে তুমি কিছু দেখছো কিনা বা তোমার কোনো মন্তব্য থাকলে শুনি? ড্রোন টেকনোলজি আমি এটার ব্যাপারে শাহেদ ড্রোন যেটা বলে। হুম। সেটা আমি ফার্স্ট এ দেখেছি, ফার্স্ট প্রপার ইউজটা দেখেছিল অ্যাকচুয়ালি রাশিয়া ইউক্রেন ওয়ারে, যেটা আচ্ছা, আচ্ছা। ফার্স্ট এ ইউক্রেন স্টার্টেড অ্যাকিউজিং দ্যাট ইরান কেন এটাতে ইনভলভ হচ্ছে। তখন আমি আবার আই ওয়াজ থিংকিং সো এই ড্রোনটা ইটস কাইন্ড অফ ইউনিক দ্যাট like a drone is not like a they can manually be controlled and it's a kind of low flying drone. So হুম, অনেক হুম, হুম। সময় এগুলা হলো গিয়ে রেডার এগুলা আ মানে ডিটেক্ট করতে মানে it can actually conduct attacks. হুম, তো হুম, হুম। তো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি এটা খুবই লং রেঞ্জ মানে লং রেঞ্জ বা এই যে আপনি যে কম্পারিজন এইটাই যে আমরা যে ভিডিওতে ম্যাপে দেখেছেন মানে যেটা দেখছি এগুলো যে লাগে হচ্ছে হ্যাঁ, আবার যদি ম্যাপে হুম, ফিরে যাই, ইরান কিন্তু বেশ অনেক দূর থেকে তারা এখান থেকে এই হ্যাঁ, ড্রোনগুলা পাঠাচ্ছে এইসব জায়গা থেকে। সেটা কিন্তু তোমার বেশ ইয়াতে যাচ্ছে। এইদিকে যাচ্ছে, আরব আমিরাত যাচ্ছে। প্রায় ১০০০ মাইল বা এরকম একটা আছে, ক্যাপাসিটি আছে। হ্যাঁ, হ্যাঁ। এই ইন্টারেস্টিংলি আমরা যেভাবে কি মানে এখানে যে আমরা মানে we are not drawing any conclusion here যে Houthi has been staying away. So if it was really a religious war যে Gulf country against এ হলে গিয়ে war যুদ্ধ করতেছে। আমরা এটাতে হুম, হুম। হুতির ইনভলভমেন্ট মানে ইয়েমেনের কথা বলতেছি একটু দেখতে পারতাম। বাট for some reason Houthi has been away from this war. মানে তারা ওইভাবে ইনভলভ নাই এই ওয়ারটার সাথে। তো হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা যে রেঞ্জটা দেখলাম, রেঞ্জের থ্রুতে যে হলো গিয়ে দেখেছি যে হলো গিয়া আ গত বছরই দেখা গিয়েছে যে ইয়া লেগে ইয়েমেন থেকে হলো গিয়ে অনেক লং রেঞ্জ অ্যাটাক করা হচ্ছিল আ হুম, হুম, হুম। আ ইসরায়েলের। সো হুম, হুম। ওইটাও আমরা এখন পর্যন্ত এরকম কিছু দেখি নাই। কারণ হলো গিয়ে they have significantly improved the capacity of this drone. হুম, আর হুম, হুম। একটা খুবই ইউনিক জিনিস হচ্ছে গিয়ে কি, it is in built as a fraction of the cost. লুকাসের যে প্রাইস এস্টিমেট দেওয়া হচ্ছে, হুম, হুম। তাদের যে বেসিক যে আর্লিয়ার মডেল গুলো আছে, আমি যেটা দেখেছিলাম যে it's kind of like 1/3 the cost of Lucas. So it comes down to যে কার কাছে কত আছে, stock pile and all those things also matter, right? হ্যাঁ, হ্যাঁ। না ওইটাই এই প্রসঙ্গটাও মনে হয় যে ইন্টারসেপ্টর এর বিষয়টা মানে কে কতগুলো হুম, মিসাইল বা থামাতে পারে এবং এই থামানোর জন্য যে ধরনের মিসাইল দরকার ইন্টারসেপ্টর বলা হয় যেগুলাকে, সেগুলা কার কাছে কতগুলো আছে এইটাও হচ্ছে এই যুদ্ধের একটা হ্যাঁ, ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। যেমন কিছু, কিছু দেশ বলতেছে যে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম ২-১ টা রাষ্ট্রের লোকজন সরকারি লোকজন বলছে যে তারা তাদের এই ধরনের স্টক হচ্ছে বা ইন্টারসেপ্টর স্টক হচ্ছে আসলে কমে আসতেছে। তো এটা নিয়ে তারা কিছুটা ওয়ারিড। তারা মনে হয় আরো চাচ্ছে আরকি। তো কারণ তোমার ওই যে এই প্রসঙ্গটা একটা বড় প্রসঙ্গ হয়ে দাঁড়াচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যে এদের যে চিপ একটা ড্রোন হয়তো ৳২০,000-৫০,000 খরচ হয় বলে বা হুম, ডলার খরচ হয় বলে শোনা যায় আরকি। তো এইটাকে তোমার থামানোর জন্য তোমার যে ধরনের ইন্টারসেপ্টর ইউজ করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে হয়তো ১০ টা লাগতেছে। আ একেকটা হচ্ছে $2,00,000 করে। সো বেসিক্যালি ইউ আর স্পেন্ডিং লাইক $2,000,000 টু হুম। স্টপ সামথিং কস্ট টু 20,000 তো ওই একটা পরিস্থিতি নিয়ে মনে হয় মানুষজন আলোচনা করতেছে দেখলাম আরকি। সে আপনি বেসিক্যালি সাহেদ-ড্রোনকে টার্গেট করে যদি আ আ আ আমেরিকার যে এলাই আছে ওখানে ওইসব হুম, কান্ট্রি তারা যদি 100,000 200,000 পার ইন্টারসেপ্টর যদি ব্যবহার করে, হুম, দ্যাটস হুম। অলসো নট মানে মানে পসিবল না। বাট হুম। সো ফার দে হ্যাভ বিন ইউজিং ইট অ্যান্ড ইট হ্যাজ বিন ভেরি ইফেক্টিভ ফর দেম। ওকে? এটাও একটা জিনিস।
না তো এই যুদ্ধে আমরা আরেকটা ওই যে জিনিস যেটা হচ্ছে দেখতেছি যে কিছুটা ওয়ারফেয়ার টেকনোলজি হচ্ছে কিছুটা ডিফারেন্ট, কিছুটা অন্যরকম কিছুটা ভাবে ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ। মডার্ন কিছু ব্যবসা দেখা যাচ্ছে। আর এটা তো একটা theoretical এটা একটা বাস্তব একটা কথা বলি। যে হলো গিয়ে আমেরিকান যে ইন্ডাস্ট্রি, যে আমেরিকান যে হুম, ওয়ার্ল্ড ফেমাস কার ইন্ডাস্ট্রি, সবকিছুর ইন্ডাস্ট্রি, আমেরিকা মুভড entire manufacturing to China to cut হুম, হুম, cost. হুম। বাট they always kept that weaponry মানে এইসব প্রোডাকশন ওই এখনো এগুলা নিজেদের পর্যন্ত কাছে রাখছে। হ্যাঁ, আমেরিকাতে হ্যাঁ। হয়। But unfortunately, I'm not suggesting that they should move the production to China to save cost, but because because there's the secrets and other things are involved here. So হুম, হুম, হুম। ওই যে আমেরিকা যেসব ওয়ার্ল্ড ক্লাস মিসাইল, থার্ড মিসাইল এগুলো যে বানাচ্ছে, the cost is really, really high. হাই, So হাই, হাই। ওইখানেও তাদের একটা wisely একটা ডিসিশন নিতে হবে। Already 9 day into the war, the estimate says that America is spending $1 billion per day in this war. ১ম দিকে $1 মনে হয় ছিল billion. যে $2 বিলিয়ন এভরি ডে। তারপরে মনে হয় আস্তে, আস্তে এটা কমে আসছে। এখন মনে হয় 1 মিলিয়ন বা 1 এরকম। trillion. মানে so I don't know what they're actually planning to do. So I'm just talking about America, but I'm not talking about their ally. তারাও তো হলো গিয়ে এটাতে directly involved through হুম, their হুম। other donated or যেভাবে weapon supply দেয়, ওইভাবেও তারা যে কি পরিমাণে টাকা খরচ করতেছে ডিফেন্স প্লাস অফেন্স এর জন্য, এটার actually আমি কোনো estimate দেখি নাই। That could be another billion as well because they're also key player not only in Iran right now, they are involved in Lebanon. এই হুম, হুম, লেবাননেও হুম। যেমন একদম গ্রাউন্ড ট্রুপ ঢুকে গিয়েছে। লেবাননকে বেসিক্যালি লেবানন সিরিয়াকেও হলো গিয়ে মানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে হলো গিয়ে they should not accept any people who's ইনভলভড যেন trying to না হয় cross আরকি। into হ্যাঁ, হ্যাঁ। Lebanon. হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তারা ওইভাবে একটা ওয়ার্নিং ও দিয়েছে। সো ইন আর আজকে আরেকটা ইন্টারেস্টিং নিউজ দেখলাম যে if it is true যে আ THAAD মিসাইল যেটা বলে that's like a $300 million system. হুম, হুম। Iran claim করছে যে they have destroyed that system. I forgot which country it says. It could be in এটা Qatar. মনে হয় কাতার না UAE তে মনে হয় কোথাও। হ্যাঁ, হ্যাঁ। আমি হ্যাঁ, হ্যাঁ। মনে হয় সেটা দেখলাম। That's a $300 million system. So হুম, 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 that's হুম। আমরা ইকোনমিক সাইডটা নিয়ে কথা বলতেছি। বাট আমরা বাংলাদেশী হিসাবে we were also concerned that আমাদের হলো গিয়ে in heavy মানে আমাদের মাইগ্রেন্ট পপুলেশন ওখানে অনেক বেশি। ওটাও হুম, একটা হুম, হুম। সিকিউরিটি কনসার্ন এর ব্যাপার। যে হলো গিয়ে না আমাদের ওইখানে কিন্তু নিজেদের গভর্নমেন্ট how they are planning to do. সরকার মনে হয় ব্যবস্থা নিচ্ছে যে যারা আটকে পড়ে আছে লোকজন তাদেরকে উদ্ধার করার বা তাদের জন্য স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করা যায় কিনা এজন্য প্লেন পাঠানোর চেষ্টা করতেছে বা সরকার অ্যারেঞ্জ করার চেষ্টা আচ্ছা, করছে দেখলাম। আর বাংলাদেশে তো এমনিতে ওই যে তেল বা তেলের জন্য আ কে কতটুকু তেল কিনতে পারবে সেই ব্যাপারটা একটা লিমিটেড করে দিছে আরকি। মোটরসাইকেল যেমন ৳২০০ র তেল কিনতে পারবে, বড় গাড়ি হয়তো ২০ লিটার তেল কিনতে পারবে এরকম আরকি। সো ওইটা হুম, সরকার প্রস্তুতি নিচ্ছে which is good যে তারাও এটার জন্য মানুষের জন্য হয়তো আ যাতে করে আর আ পুরা দেশের সবকিছু বন্ধ না হয়ে যায় আরকি। এইটার জন্য একটা প্রস্তুতি থাকা ভালো। সো আমরা এটা দেখব একটা আরকি আস্তে, আরেকটা আস্তে জিনিস হ্যাঁ। আমরা এমনি I want to add one thing যে আমরা এর আগের এপিসোড গুজব নিয়ে কথা বলেছি যে হুম, হুম, বাংলাদেশের হুম। মানুষ are rushing to buy oil. তারা পারলে হুম। ২-৩ টা বোতলও সাথে করে নিয়ে যাচ্ছে। কেউ করতেছে That's তো। not only গুজব, প্যানিকও আছে। তারপরে আবার এটার সাথে কিন্তু mass hysteria র একটা জিনিসও আছে। mass hysteria খুবই তাড়াতাড়ি ছড়ায় যায়। It's like a psychological disorder কিন্তু এটা কিন্তু দেখবেন যে মানুষজন শুনতেছে যে হলো গিয়ে নিউজে দেখে আসতেছে যে হলো গিয়ে যে আজকে বাংলাদেশ তেল নাই। পেট্রোল হুম, স্টেশন হুম, হুম। খালি। এগুলো দেখে হলো গিয়ে সবাই যে যা এন পারে নিয়ে বের হয়ে যাচ্ছে তেল কেনার বেড়ে জন্য। যাচ্ছে। যার হ্যাঁ, হ্যাঁ। মোটরসাইকেল নাই সেও হলো গিয়ে আমরা এই ধরনের ২ লিটার ঘটনা তো তেল আগেও কিনে নিয়ে দেখছি। আসবে। যখন হচ্ছে বাংলাদেশে লবণ শর্টেজ হবে বলে কথাও উঠেছিল। তো মানুষ যখন ইউজুয়ালি কখনোই দেখা যায় যে ১ কেজির বেশি লবণ কিনে না। তো এমনও অনেক মানুষ ছিল যারা ১ বস্তা লবণ কিনছে। তো এই ঘটনা আমরা আগে দেখছি তো বাংলাদেশে। যে এজন্য কি হৃদরোগ বেশি হইতেছিল। জানি না। তো সেটা আমরা বাংলাদেশে কমন হয় আরকি। তুমি যে কথা বলছো যে আমরা এখনো দেখছি যে অনেকে এরকম গ্যালনে ভর্তি করে তেল নিয়ে যাচ্ছেন। আ I guess জানি না মানুষের অনেকে যারা পাঠাও বা উবার চালায় এই ধরনের লোকজন আছেন। তাদের জন্য হয়তো ৳২০০ র বাজেটে ডেইলি হয় না। কারণ তারা হয়তো আরো এর চেয়ে বেশি চালান। এটা একটা
তো তাদের কথাও ভেবে দেখা উচিত আর কি, যে যারা ওই ধরনের পরিস্থিতিতে আছে। So আমরা আস্তে আস্তে ইরান পরিস্থিতির কোন দিকে যেতে পারে এই প্রসঙ্গ যদি আলোচনা করে রাখতে কোন পারো দিকে আজকে যেতে শুরু। পারে actually শেষ কোন দিকে let's হতে পারে? talk in this way like let's say uh, just try আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই we'll try to discuss it almost towards the end যে what is হুম, this হুম, war about আর এই war এর ভবিষ্যৎ কি আর অ্যাকচুয়ালি কি হইতে পারে হুম, হুম, মানে হুম। অ্যাকচুয়ালি কি হইতে পারে আর ভবিষ্যৎ কি মানে that's two other things so let's অবভিয়াসলি না, আমরা start হচ্ছে with হাইপোথেটিক্যাল সিচুয়েশন গুলা কথা হ্যাঁ বলতে পারি যে আচ্ছা এইটা পসিবল আউটকাম আছে। এই যুদ্ধটা কেন আমরা যেমন ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করছিলাম যে দ্যাটস লাইক ৪৭ 40 বছর বছর ধরে 50 প্ল্যান বছর, হচ্ছে যে হ্যাঁ। হ্যাঁ, এরকম একটা যুদ্ধ হবে। যখন থেকে ইরান রেভলিউশন এর পর যখন হোস্টেজ ক্রাইসিস হইলো, তারা যখন আমেরিকান এমবাসি সিজ করলো, তখন জিমি কার্টারের অপশন ছিল যে হলো গিয়ে ইরানকে অ্যাটাক করে। আর হুম, ইরান ওয়াজ এট দ্যাট টাইম ভেরি ভালনারেবল। আর হুম, 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 একটা জিনিস আমি মানে তো America always wanted a democracy in Iran. So revolution was a result of that. এটা হলো হুম, গিয়ে হুম, হুম, আপনারা যদি অন্যান্য জায়গায় পড়ে থাকেন দেখবেন revolution was a result of that কারণ আমেরিকা ওখানে ডেমোক্রেসি চেয়েছিল। তো তখনও কিন্তু এটা অপশন ছিল। বাট in terms of let's say ২০২৬ সালে আসছে এসেই what is this war about? এখনই কেন মানে why is this so perfect হুম, হুম। timing or I don't know in এখানে in যেমন ওই যে ইরানের সাথে ইউএস এর সম্পর্কের যে ৬ টা টাইমলাইন লাস্ট মানে ইম্পোর্টেন্ট ওগুলা যেমন কিছুটা আসছে আরকি। তো সেই 1953 থেকেই হচ্ছে আ ইয়া আম সেই পাহলভীর যে শাহের যে আগমন, সরি, আ সেখান থেকে শুরু করে তোমার হচ্ছে তাদের সম্পর্কের খারাপ হওয়া শুরু হওয়া, তাই তো? একেবারে শুরু থেকেই। তুমি যেটা বলছিলা। হ্যাঁ। in 1979 এবং এর কথা বলতেছি। বাট they never really like হুম, এখন হুম, হলে গিয়ে যারা হলে গিয়ে ওইভাবে হিস্ট্রি যারা পড়ে না, আমরা যদি রেগান অ্যাডমিনিস্ট্রেশন কিসিঞ্জারের এই স্টেটমেন্টও দেখি they never really like the Pahlavi guy. Shah হুম, Iran they never saw him as a true ally মানে একজন ডেমোক্রেটিকলি মানে তারা কিন্তু ওইভাবে ডিক্টেটর হিসেবেই সবসময় কনসিডার করত। হুম, ওকে? হুম, হুম, হুম। বাট বাইরে মনে হলেও যে মানে they have a good relation, they had a good relation which is not true if you look back into the history. So 1979 আ এরা শুনতে যে পাচ্ছি। ওকে ঠিক আছে। আপনি যদি স্ক্রিন শেয়ার করতেন। আচ্ছা so um, 90 people were really it's not like কোনো কান্ট্রি ফোর্স বা কিছুর কারণে হলে গিয়ে যে 1979 এর যে revolution হয়েছে। People হুম, were হুম, kind হুম। of fed up with Pahlavi's rule. Basically মানে uh, the revolution 1979 revolution was kind of imminent. So but they had the people's support. খামেনি যখন আসছিল রুহুল্লাহ খামেনি তো সে কিন্তু অ্যাকচুয়ালি ওই বীর বেশেই কিন্তু রিটার্ন করেছে। হুম, 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 ওই যে আমরা if we compare to তারেক জিয়াকে যেভাবে মানুষজন সম্বর্ধনা দিয়ে নিয়ে আসছে, ওইরকম হুম, ভাবেই হুম, সে কিন্তু এসেছে। অ্যান্ড পাহলভির যে later life he had to escape the country তাকে জায়গায় ঘুরতে হইছে। সে ইউএসএ তে কিছুদিনের জন্য কয়েক মাসের জন্য মনে হয় ছিল। তারপরে আবার ফাইনালি he had to like he had cancer. So eventually he passed away in মানে কোন কান্ট্রি তাকে ওইভাবে আশ্রয় দিচ্ছিল না বা কিছু পেছনে। So আচ্ছা, আচ্ছা, আচ্ছা। he actually eventually died in Egypt, I believe. Was it Egypt? I don't think it was Egypt. I আমি don't know. Um, সঠিক মনে নেই ইজিপ্ট নাকি so প্যারিস। but হুম, because অনেক দেশই তাকে হলে গিয়ে হ্যাঁ, এই কায়রোতে উনি he passed away ফাইনালি যখন আচ্ছা, আচ্ছা। আহমেদ যে উনি প্রাইম মিনিস্টার ছিল ফেমাস he actually gave him shelter finally. Anyways, that's not the point. So they did have the support, but the thing is Iran এটা is very complicated. Like ever since then তারা হলে গিয়ে বিভিন্নভাবে ইনভলভমেন্ট ছিল। Sometimes they were very like right after 90s revolution এ যখন যে hostage crisis ছিল, আমি হুম, যেটা হুম, বললাম হুম, যে that was almost on the verge of war with United States. That হুম, didn't হুম, really happen. But if we go back to Reagan administration, Reagan-এর main point ছিল যে Jimmy Carter is considered one of the most ineffective president by many people. But the thing is, তার main campaign-এর point ছিল যে Iran, economy and certain other things. যে Jimmy Carter was seen as a failure for those things. So Reagan came into power, but
রেগানের যেমন যখন পাওয়ারে আসে তখন ইরান কন্ট্রা ডিল এগুলা খুবই কমপ্লিকেটেড কয়েকটা জিনিস ডিল হয়েছিল। হুম, হুম। সেগুলো দেখে বোঝা যায় যে ইরান ওয়াজ অ্যাকচুয়ালি গেটিং ক্লোজার উইথ ইউনাইটেড স্টেটস। So it's like Iraq was seen as a threat to the United States. So Iran was actually getting in close, like weapon supply এসব ব্যাপারে তাদেরকে হলে গিয়ে বিভিন্নভাবে সহায়তা দেয়া হয়েছিল। But it was actually playing the both sides. So ever since 2000s, but আমি যেটা আবার we're gonna mention it, I'm gonna mention it again যে হলো গিয়ে 2008-9 সালে যখন ওবামা যখন re-elected হয়েছে, they were effectively putting in sanctions. So this হুম, হুম। basically আমরা destroyed the whole economy স্যাংশনের and ইয়েটা things like দেখতেছিলাম that. যে তোমার হ্যাঁ, সেই 2015-16 সাল থেকেই যে ভালো রকমের হুম। স্যাংশন গুলা শুরু হয়েছে। অনেকগুলো স্যাংশন। So ওইগুলো একটা আর প্রত্যেকটা গভর্নমেন্ট দেশে I'm not gonna name that guy, I don't know. প্রত্যেকটা গভর্নমেন্টের প্রেসিডেন্ট যখন ছিল he tried to convince them to like how মানে dangerous Iran is. So হুম, হুম, হুম। যাতে ইরানকে যাতে কনফ্রন্ট করা হয় এটাও একটা ফ্যাক্টর। বাট আমি ভবিষ্যতের পার্টে ইভেনচুয়ালি আমি যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার যে what I'm scared about hopefully it will not turn into a religious war. That's the best one of my greatest scare. হুম, হুম, হুম। Already um অলরেডি ইউএস আর্মিতে ওদিকে ওইগুলো বলা হচ্ছে যে ওদিকে নিউজে বলা হচ্ছে যে USA is considering is as the beginning of the second coming of Jesus. আর্মিগেডন হিসেবে কম্পেয়ার করতেছে। That's just the beginning. So জিসাস আসবে। সো এটা এটা দিয়ে সে বোঝানোর চেষ্টা করতেছে। বাট this is going to help the Christian narrative here, but the thing is আমাদের যে শিয়া সুন্নি যে একটা বিগেস্ট একটা কনফ্লিক্ট আছে। If it really turns into that, it's gonna be very easy for certain players to just jump right in and then হুম, হুম। start getting the power. আর আমরা যদি লাস্ট ফিউ ইয়ার্স এ দেখি যে সিরিয়া, লেবানন বেসিক্যালি লেবাননের যে পার্ট গুলো ছিল অলরেডি কন্ট্রোলে চলে আসছে। লেবানন লস্ট কন্ট্রোল অফ ইট। অ্যান্ড সিরিয়ার যে নতুন যে লিডার আসছে, বেনেভোলেন্ট লিডার মানুষজন অনেক পছন্দ করে ফর সাম রিজন, আই ডোন্ট নো। সেও অ্যাকচুয়ালি হি হ্যাড টু get rid of certain part to that country. They just occupied that part of this হুম, country. হুম। So if we actually can এই are ধরনের able to ধর্মীয় keep যুদ্ধ these শুরু হলে হ্যাঁ, ইট কুড বি হ্যাঁ, হ্যাঁ, রিয়ালি ওয়ার্স। that's the risk. হুম, হুম, আর হুম। আরেকটা they are trying to play the religious মানে রোলটাকে খুবই বিভিন্ন বড়ভাবে প্লে করার চেষ্টা করতেছে এই দেশে। কিন্তু এটা নিয়ে দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উনি মনে হয় হুম, ওই কুর্দিদের ব্যবহার করার ক্ষেত্রে ওরকম আগ্রহী না, এরকম একটা কথা বলছিলেন। এইটা হ্যাঁ, একটা তো এখনো ওই মানে ওই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে না আরকি। তবে আবার ওই যে আমরা যেটা বলছিলাম যে বাহরাইনে যে তখন আমরা যখন শিয়া পপুলেশন অন্য দেশগুলাতে কেমন শিয়া পপুলেশন আছে এটা নিয়ে কথা বলতেছিলাম। তখন এরকম কিছু খবরও দেখছি যেখানে বলা হচ্ছে যে এর আগেও যখন ইরানের আক্রমণ হইছে তখন বাহরাইনে যেমন যেহেতু একটা বড় অংশ ধর্মাবলম্বী আম শিয়া মুসলিম, সেই জায়গা থেকে তারা হচ্ছে কিন্তু ওই দেশের রুলার গোষ্ঠী হচ্ছে আবার সুন্নি জনগোষ্ঠীর। সো হুম, তাদের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এইবারও কি ওই ধরনের আবার অন্যান্য রাষ্ট্রগুলাতে, আশেপাশের রাষ্ট্রগুলাতে এই ধরনের যে অঞ্চলগুলাতে, যে রাষ্ট্রগুলাতে শিয়া সংখ্যা বেশি, সেই দেশগুলাতে সরকারের সাথে আবার একটা কনফ্লিক্টের সম্ভাবনাও মানে উড়ায় দেওয়া যায় হুম, না। যে যুদ্ধ যদি এরকম আরো চলে যে আ এখন যেকোনো এক পক্ষ যদি এমন করে টার্গেট করে কিছু একটা করার চেষ্টা করে, আ যেকোনো হুম, পক্ষই মনে হয় করার সুযোগ আছে। আ এই ধরনের জটিলতাও শুরু হয়ে যেতে পারে যে মুসলিমদের মধ্যেই হচ্ছে আবার আরেকটা গ্রুপ তৈরি করে ফেলা সম্ভব। হ্যাঁ, আর আরব স্প্রিং এ হলে গিয়ে they were heavily prosecuted. আরব স্প্রিং এর সময় তারা যখন অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট করেছিল বাহরাইনে, সৌদির কিছু পার্টে, তখন হলে গিয়ে এইসব যে শিয়ারা যারা ইনভলভ ছিল তাদেরকে মানে অনেক মানুষেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের যে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, অনেক কিছু করা হুম, হয়েছিল। হুম, So there are certain people still holding those grudges. I don't know if Iran is planning to play that because Bahrain is basically মানে আমি এটাতে কোনো মানে বাহরাইনের সভরেন কান্ট্রি, তাদের ওইভাবে গভর্নমেন্ট আছে, বাট দে আর রিয়েলি
for national security and certain other things, they are relied on Saudi Arabia. তাদেরকে ওইভাবে প্রোটেকশন দিয়েছে। কারণ বাহরাইনের ওই পপুলেশন is we can see one of the longest bridge goes to Bahrain from Dammam. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো বাহরাইন এইটা ওইভাবে সম্পর্কেও rely দেখলাম যে কেউ কথা বলছে যে এই ধরনের ইয়েতে যদি স্থাপনায় কোনো ধরনের ক্ষতি হয় আরকি, সেটাও একটা বড় ধরনের আঞ্চলিক আ ইয়ে তৈরি করতে পারে আরকি। অস্থিতিশীলতা। এটার বিগের এজেন্ডা হচ্ছে গিয়ে যে ইনস্টেবিলিটি ক্রিয়েট করা। মানে যদি লং টার্ম যদি if it runs long term, that's the only thing I can come up with. Then again, you brought up a really good point about rebellion and things like that, people protesting. So what about Kurds though? কার্ডসের ক্ষেত্রে They're দেখলাম also যে heavily prosecuted by Iran. তারা তো বলতেছে যে তারা ইয়ে করতে আগ্রহী, যে স্থলপথে অংশগ্রহণ করতে আগ্রহী, এবং সেই জায়গা থেকে ওই যে বললাম যে ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, উনি মনে হয় বলছেন যে উনি এখনো ওই ধরনের ব্যাপারে আগ্রহী না, এটা হোক। সো আবার অনেকে আমেরিকান সৈন্য পাঠানো হবে কিনা স্থলপথে সেটা নিয়েও আগ্রহী জানতে। সেটারও এখনো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা মনে হয় যতটুকু দেখছি বা ওইরকম কোনো কথা শুনি নাই যে অ্যাকচুয়াল সৈনিকদের পাঠানো হবে অফিসারদের ইয়েতে যুদ্ধ করার জন্য। তো সেই জায়গা থেকে দুই পক্ষই কি খুব শীঘ্রই একটা সমঝোতায় আসার সম্ভাবনা আছে কিনা? যে আচ্ছা, কেউই হয়তো চাচ্ছে না। আমরা যেমন খরচের ব্যাপার দেখলাম, আমরা দেখলাম তোমার ট্যুরিজম বিজনেস, গ্যাস বিজনেস, তেল বিজনেস, ইকোনমিক সাইড, কনফ্লিক্ট, মানুষ মারা যাওয়া, বা টেকনোলজি, বা একটা ফিউচারের জন্য যে রেপুটেশনের ক্ষতি, এরকম অনেক কিছুই হচ্ছে। তো সেই জায়গা থেকে এইটা কি সম্ভাবনা আছে কিনা যে ২ দেশ বা এই ৩ রাষ্ট্র মিলে খুব শীঘ্রই হচ্ছে একটা ইয়েতে আসলো, সমঝোতায় পৌঁছালো? যে আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এটা আর ইয়ে করতেছি না, আমরা হয়তো এখানে শেষ করে দিচ্ছি, যে আমরা হয়তো দুই পক্ষই হয়তো কিছুটা ছাড় দিল একজন আরেকজনকে, হয়তো একজন স্যাংশনে কিছুটা ছাড় দিল, আরেকজন হচ্ছে হয়তো তাদের যে ইউরেনিয়াম পরিকল্পনা। তবে এটা নিয়ে আবার কথা আছে যে ইউরেনিয়াম তারা ওই ধরনের এনরিচ করতেছে না। এটা হচ্ছে রিসেন্টলি যে সংস্থা, ইন্টারন্যাশনাল বেসিক্যালি অ্যাটমিক এনার্জির যে গ্রুপ, তারা হচ্ছে বলছে যে তারা এই ধরনের কোনো প্রমাণ পায় নাই। কিন্তু তারপরেও হয়তো দেখা গেল যে তাদের যে কিছু ফ্যাসিলিটিস বা কিছু মিলিটারি কার্যক্রম যদি বন্ধ করতে বলে, সেই জায়গা থেকে হয়তো তারাও রাজি হতে পারে। কারণ তাদের যে নেতৃত্ব যারা ছিল, তাদের একটা বড় অংশই হচ্ছে আসলে মেরে ফেলা হয়েছে ইরানের যারা নেতৃত্বে ইনভলভ ছিল। সেই জায়গা থেকে তারাও হয়তো একটা ছাড় দিয়ে দুই পক্ষই কি একটা সমঝোতায় চলে আসতে পারে কিনা খুব শীঘ্রই, বা এই সমঝোতার সাইডটাকেও কিভাবে দেখো আরকি? যে সমঝোতার সম্ভাবনা আছে কিনা? আমার কাছে মনে হয় যে one of the best route, the best possible action the United States take right now. আমি যেটা বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পকে মানুষজন, উনি যেভাবে ক্যাম্পেইন করে আসছে, মানুষজন ওনাকে মনে করে যে he is the problem solver. He is not gonna go into any wars or anything. So the one of the best possible solution right now is that USA যদি ট্রাম্প যদি বলে যে we have claimed victory, we have won. It's your country, you can go and change your reason by yourself. So that's the best possible expectation. যেটা আসলে অনেক even রিপাবলিকানরাও এটা আসলে বলতেছে যে he should actually do that because he has got his target, right? আচ্ছা, আচ্ছা। But the possibility of involvement with the Kurds, as we see, কার্ডসের যে আমরা যদি একটু টাইমলাইনটা যদি দেখি, যে হলে গিয়ে ২০১৪ সালে যে সার্টেন গ্রুপ যে ইরাকে যে কন্ট্রোল নেওয়া শুরু করছে ইরাক এন্ড সিরিয়াতে। তো তাদেরকে ঠেকানোর জন্য এই যে কুর্দিস্তান বা পিকেকে যেটা বলে, পিকেকে যে ফোর্স ছিল, তো আমেরিকান ব্যাকড ছিল। They were once under, they were banned by America, so they were the terrorists. Anyways, so তারা কিন্তু they played a great role counter that group, you know, ইরান গ্রুপের কথা বলতেছি। তো তারা যখন কাউন্টার সবকিছু করা শেষ, তখন গিয়ে দেখেন যে he Turkey started attacking those people. বুঝছেন? মানে তাদেরকে পুরোপুরি vulnerability র উপর রেখে চলে গেছে। কারণ they already got their objective to get rid of that group. তো Turkey হলে গিয়ে entered Iraq, they entered Syria and taking certain part claimed by the Kurds, things like that. তো তারা যদি ওই trap এ যদি আবারও fall করে, it's gonna go into civil war effect and ইরানের ভালোই presence আছে ইরাকের মধ্যে। So this is going to
turn out to be a horrible একটা situation হবে. This is not হুম, going হুম, to হুম, damage any GCC nation or something, but a lot of people will die. That's the thing. হুম, এইসব টাইপের রেজাল্ট এর দিকে কোনো কিছু আসে যায় না। Like people world is not really concerned about Kurdistan right now. হুম, Okay, so in the end, we'll see that যেমন Turkey যেমন effectively have been attacking Kurds for the past 10 years or so. তো ওইভাবে যদি তারা যদি ওই strategy follow করে। So that's one thing. And the final thing is that আমার মনে হয় না রেজিমে কোনো চেঞ্জ হবে। আর যেই যুদ্ধ ৪৭ বছর ধরে আমরা দেখতেছি হবে, হবে, হয় না। হওয়ার দরকারও নাই। সবসময় শুনি যে ওদিকে একটা নিউজের জন্য। হুম, যেটা হুম। যে একটু প্রভোকেশন এর মাধ্যমেই যে যুদ্ধটা শুরু হয়ে গেছে, it can actually last longer than it is. কিছু বলা যাচ্ছে না ভবিষ্যতের ব্যাপারে, রাইট? কারণ আজকে অ্যানাউন্স করা হয়েছে যে খামেনির যে ছেলে আছে, হুম, he হুম। could be the possible next supreme leader of Iran. আচ্ছা। But at the same time একটা কান্ট্রি বলতেছে যে হলো গিয়ে নেক্সট যত আসবে, they will be targeted, হুম, হুম। they will be killed. So we তারা cannot বেসিক্যালি চায় যে certainly হচ্ছে say ওই IRGC যে আ আ হুম, গ্রুপ আছে, মিলিটারি গ্রুপ, তাদেরকে ডিসম্যান্টল করাটা হচ্ছে একটা বড় ফোকাস মনে হয় আরকি। তাদেরকে হচ্ছে হ্যাঁ। they should be disbanded. But how do you রাইট। dismantle every person has to serve in the army after they turn 18? How do you dismantle certain countries with the IGRC link? That's so Um, big question uh-huh. honestly. Obviously এটা তো So বড় প্রশ্ন তো। হ্যাঁ, মানে এটা তো মানে তাদের প্ল্যান কি? মানে এটা কিভাবে করা হবে? তারা আ আ আমি জানি না, মনে হয় যে তাদের আক্রমণ করে মেরে ফেলা একটা প্ল্যান হতে পারে, বা হুম, তাদেরকে আটক করা, বা তাদেরকে আ অফিসিয়ালি এখন ইয়ে করে ফেলা যায় না। সেটাকে টার্গেটেড বা সম্ভব কিনা, কিভাবে অ্যাচিভ করা যায়। তুমি এবং আমরা এই ধরনের কথাও দেখতেছি যে হচ্ছে আ শুধু এয়ার ফোর্স দিয়ে বা এয়ার অ্যাটাক দিয়ে তোমার যে রেজিমে চেঞ্জ হয় নাই কখনো। এটা যেমন অনেক বিশ্বকরাই বলার হ্যাঁ, চেষ্টা করছেন যে তোমার এই you'll have to be on the land to actually তোমাকে এই ধরনের রেজিম চেঞ্জ করতে গেলে। ইউজুয়ালি যেসব জায়গায় দেখা গেছে আরকি। তো আমরা আমরা দেখব, তুমি যদি যেটা বললা যে it can be turned into something longer. এটাও আমি ওটা ইরানের মানুষজন যারা অ্যাকচুয়ালি বলতেছে যে রেজিমে চেঞ্জ there's gonna bring some positive change and things like that. I just wanna throw it out there like একমাত্র একটা কান্ট্রি আমেরিকা এত শক্তিশালী কেন? Only successful revolution happened was the American Revolution in the past. এইজন্য এই কান্ট্রি এত শক্তিশালী। প্রত্যেকটা আপনারা যদি ফ্রেঞ্চ রেভলিউশন দেখেন, it didn't last that long. হুম, Napoleon হুম, had to was defeated eventually. Then অনেকে বলে যে হলো গিয়া নরওয়ে independence from Sweden and that was not a conflict. That was not a conflict. India partition, that was not either. আমাদের দেশের নিজের কান্ট্রি গুলাও যদি রেভলিউশন বলি, all turned into revolution after revolution. But হুম, 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 আমেরিকাতে সবাই যদি মনে করে থাকে যে আফটার এরকমভাবে আ এরকম ওয়ারফেয়ার বা ইয়াতে করে is things that are going to change. I doubt it. It has never happened before, at least modern age এ হয় নাই। আর মডার্ন ডে তে ওয়ারফেয়ার has changed. কেউ গান ট্রুপস ও আর পাঠাবে না। So মডার্ন হুম, এজে কোল্ড ওয়ার হবে, বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পেইন চালানো হবে। That's it. Sanction does more damage than bombs. So I'm হুম, gonna হুম, হুম। add to that. Exactly. না, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তো আমরা আজকে যখন কথা বললাম, আজকে আ ৯ম দিন ধরে এই সংঘাত বা যুদ্ধ চলছে। আমরা সামনে দেখব হয়তো নেক্সট এপিসোড যখন আমরা করব, আশা করি আম এর মধ্যে আমরা নতুন যে আপডেট হবে সেই আপডেট নিয়ে আলোচনা করব। সেই বাস্তবতায় আ বা তখনকার বর্তমানের বাস্তবতা কেমন হতে পারে সেগুলো হয়তো বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা আজকে অনেকগুলো কথাই বললাম যেগুলো পুরোপুরি হয়তো hypothetical, যে we don't know which way it will go in next few days or few weeks. তবে হচ্ছে আমরা সামনে এটা দেখব যে কিভাবে কাজ করে। আসলে আমরা বেশ কিছু আ আ সম্ভাবনা নিয়ে কথা বলেছি। কিন্তু এই সম্ভাবনাগুলোর মধ্যে কোনটা আসলে কোন দিকে যায়, আশা করি এই সংঘাত তাড়াতাড়ি বা যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হবে, এবং আমরা সামনে হয়তো দেখব যে সবাই হয়তো এক ধরনের একটা বোঝাপড়া বা একটা সমঝোতায় পৌঁছচ্ছে। যাতে করে আমাদের মানুষের জীবন হুমকির সম্মুখীন না হয়, বা আমাদের মতো ছোট রাষ্ট্রগুলো যেন অর্থনৈতিক ক্ষতির মুখে না পড়ে।
এইটা হচ্ছে তোমার কোনো কিছু ক্লোজিং কোনো কিছু আইডিয়া, থটস, প্রশ্ন, কমেন্টস? সেটা লেগা আমি একটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আপনারা তেল মজুত কইরেন না। তেল মজুত করলে টিকে না কিন্তু। হ্যাঁ, আর গুজবে কান এটা দিয়েন না। বাংলাদেশে আপনারা প্রচুর গুজব হ্যাঁ, হচ্ছে। আমরা আগেও আলোচনা করছি গুজব বিষয়ে আরো জানতে চাইলে আমাদের আগের এপিসোডগুলো দেখতে পারেন। যেখানে আমরা হচ্ছে হ্যাঁ। গুজব কিভাবে কাজ করছে বাংলাদেশে এবং সেখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। বা কিভাবে গুজব চিনতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। সামনে আমরা আবার আ আ আলোচনা বিশ্লেষণ এসব নিয়ে হাজির হব নতুন কোনো এপিসোডে এবং আমাদের চ্যানেল এবং Facebook পেজে লাইক দিয়ে, ফলো দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে এবং নিজের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।